Truth FM. The night comes alive with Graminphone. ওকে, আমরা চলে যাব এখন ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন দিনার। আমরা দিনারের কাছে যাব এবং তার কাছে একটা ঘটনা শুনবো। দিনার, শুনি আপনার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম। জি আসল ভাই, আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমার এক ফ্রেন্ডের আন্টির মুখ থেকে শুনেছি। তার নাম হচ্ছে রেহানা বেগম। তো আমি সবসময় তার ঘটনায় চলে যাই। তো তার ঘটনাটি ঘটেছিল, তার দেশের বাড়ি হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ি। তো এখানেই ঘটনা শুরু হয়। তো আমি একটা শুরু থেকে বলছি। তো ওনার বয়স তখন 8 কি 9 বছর বয়স হবে। তো একদিন সকালবেলা আকাশে খুব মেঘ করছে। তো এত বেশি মেঘ হয়েছে যে মানে পুরো আকাশটা মানে সন্ধ্যার সময় যেরকম অন্ধকার হয় ঠিক ওইরকম অন্ধকার হয়ে আছে তখন দিনের বেলা। তো উনি বৃষ্টি হচ্ছিল, তো উনি গোসল করার জন্য উনি বাসা থেকে বের হন। তো বাসা থেকে বের উনি বৃষ্টিতে ভিজতে থাকেন। তো তখন উনি ওনার বাড়ির আশেপাশে যারা ছিল, তার ফ্রেন্ড যারা ছিল, তাদেরকে বলে যে গোসল করার জন্য তার সাথে। তো তার কোনো ফ্রেন্ডই তার কথা সায় দেয় নাই, কারণ অনেক বেশি মানে ঝড়ের মতো একটা এনভায়রনমেন্ট ছিল, খুবই অন্ধকার হয়ে যায় সকালবেলা। তো উনি একাই গোসল করতে থাকে। তো গোসল করতে করতে একটা সময় ওনার বাসার সামনে যে পুকুরটা ছিল সেই পুকুরের দিকে যায়। তো পুকুরের দিকে যাওয়ার পর উনি লক্ষ্য করলেন যে ওনার যে কাজিন একটা আছে, ওনার থেকে 1 বছরের বয়স ছোট, সে দাঁড়ায় আছে আর পুকুরের সামনে আর কেউই নেই। তো খুব ভুতুরে একটা অবস্থার মধ্যে ছিল, খুব অন্ধকার হয়ে গেছে। তো উনি তাকে দেখে জাস্ট একটু সাহস পেলেন। তো উনি পুকুরে জাম্প করলেন। তো উনি গোসল করতেছেন। তো একটু পর উনি হঠাৎ লক্ষ্য করলেন যে মনে হলো যে গরম কিছু একটা তার বডিকে জাস্ট টাচ করে গেল পুকুরের ভিতরে। তখন উনি প্রথম ভাবছেন হয়তো কোনো মাছ টাচ হবে, যেহেতু ওনাদের পুকুরে মাছও ছিল, কিন্তু মাছ টাচ করলে তার বডিতে কিন্তু গরম ফিল হওয়ার কথা না। তো উনি পুকুর থেকে গোসল করে যখন উপরে তাকালেন তখন উনি দেখলেন যে ওনার কাজিন যে দাঁড়া ছিল সে নেই সেখানে। তখন উনি একটু ভয় পায়। তো ভয় পেয়ে যে পুরো পুকুরের মধ্যে উনি একাই গোসল করতেছেন। তো উনি পুকুর থেকে উঠে বাসা চলে আসে। তো বাসায় চলে আসার পর উনি ফ্রেশ ট্রেশ হয়ে যখন দেখলেন যে তার কাজিন যাকে তিনি পুকুর পাড়ে দেখছে সে ঘরের ভিতরে বসে আছে। তো উনি জিজ্ঞেস করতেছে, কিরে তুই এত তাড়াতাড়ি কিভাবে আসলি, মানে তুই গোসল করস নাই? তখন সে বলে, গোসল করিনি মানে আমি তো যাইনি বাইরে। তখন উনি একটু ভয় পায়। তো তারপর থেকে যেটা হয় যে উনি প্রায় পুকুরে গোসল করতে গেলে ওনার কাছে মনে হতো যে গরম চুলের মতো হবে কিছু একটা তাকে টাচ করে যাচ্ছে। তো উনি ওনার প্যারেন্টসকে অনেকবার বলে, তারা ব্যাপারটা মানে সিরিয়াসলি নেয়নি। তো যাই হোক, ছোটবেলা থেকে তার সাথে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো ওনার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পর উনি ঢাকায় চলে আসেন। তো বিয়ে হওয়ার পর ওনার 4টা ছেলে হয় এবং 4টা ছেলেই ডেলিভারির সময় মারা যায়। কোনো না কোনো একটা ইনসিডেন্টে 4টা বেবি তার জি। তো তারপরও তার 2টা মেয়ে আছে এবং একটা ছেলে আছে। আচ্ছা। তো ওনার যেটা হয় বিয়ে হওয়ার পর থেকে যে প্রায় ওনার উপর একটা ভার আসতো। তো ভার বলতে গেলে কি যে ওনার উপর একটা জিনের মতো কেউ একজন আসতো এবং সে আসার পর সবাই তার সাথে কথাবার্তা বলতো, ওনার উপরই আসতো। এবং ওটা আসার সময়টা ছিল মাগরিবের নামাজের পর। উনি যখন জায়নামাজে বসে থাকতেন তখনই জিনিসটা আসতো। তো প্রথম দিকে এসে ভালো কথাবার্তা বলতো, সবাইকে নামাজ পড়ার কথা বলতো। তো ওনার হাজবেন্ড ব্যাপারটাকে একটু নেগেটিভলি নিছে যে ওনার ওয়াইফের উপর একটা জিনিস আসতেছে, উনি পছন্দ করতেছিলেন না। তখন উনি চিন্তা করলেন যেহেতু ওনার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়েছে ওনার বেবিদের নিয়ে, তো উনি চিন্তা করলেন যে ওনাকে একটা ভালো একটা হুজুর দেখিয়ে ওনার উপর যে ভারটা আসে এটাকে তাকে মানে করার জন্য, সুস্থ করার জন্য। তো উনি তার ওয়াইফকে নিয়ে গ্রামে চলে আসেন। তো ওনাদের যে শেরপুরে যেখানে, ওখানে চলে আসেন। তো এখানে একটা হুজুর নিয়ে আসে তারা, ওঝা। তো ওঝা আসার পর তো ওঝা তাকে চিকিৎসা করায়। তো চিকিৎসা করানোর পর সেই তার উপর যে জিনটা আসতো তাকে তাড়ায় তার উপর থেকে। সেই জিনিসটা যাওয়ার সময় তাকে বলে যায় যেটা যে ওনার তো এর আগে 4টা বেবি মিসক্যারেজ হয়েছেই এবং মারা গেছে সবগুলাই। বলে যে ওনার যে একটা ছেলে যেটা আছে সে তাকে নিয়ে যাবে। তো এটা বলার পর ওনার সুস্থ হয়। তো সুস্থ হওয়ার পর ঢাকায় চলে আসে। তখন অলরেডি 3-4 মাসের বেশি ওনাদের মাথায় ব্যাপারটা ছিল না। তো এর মাঝখানে একদিন ওনার আম্মু ঢাকায় আসে বেড়াতে। তো ওনার ছোট যে ছেলেটা ছিল তার বয়স 7-8 বছর হবে। তো সে বায়না ধরে সে তার নানুর সাথে গ্রামে যাবে। তো অনেক বায়না করার পর অনেক জোর জবরদস্তি করে সে কিছুতেই ঢাকায় থাকবে না, সে নানুর সাথে গ্রামে যাবে। তো সে নানুর সাথে গ্রামে যায়। তো তখন তার আব্বা আম্মা রেহানা আন্টি ওনারা ঢাকায়। তো গ্রামে যায়। প্রথম দিন ছিল, সেকেন্ড ডেতে যেটা হয় যে তাকে দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা। তো তারা চিন্তা করলো তো হয়তোবা ঢাকা থেকে আসার সময় তার আম্মা হয়তোবা তাকে কিছু টাকা টোকা দিছে, সে হয়তোবা হাটে টাটে গেছে কিছু কেনার জন্য। তো পুরো বাজার তাকে খোঁজা হয়, সে কোথাও নাই। বাসার আশেপাশে সব জায়গায় খোঁজায়, সে নাই, মানে খুঁজতে খুঁজতে সে নাই। তো তারা সব জায়গায় খোঁজাখুঁজি করে। তো বিকেলের দিকের আসর নামাজের পরে একটা ঘটনা যে ওই রেহানা আন্টি যিনি ছিলেন ওনার একটা ফুপু আছেন বাসায়। তো ওনার বিয়েটে কিছু হয় নাই। ওনার মাথা বয়স কিরকম হবে তাও? বয়স 50 কাছাকাছি। আচ্ছা। তো ওনার মাথার চুলগুলো জট ছিল। তো উনি যেটা করেন যে ওনাদের বাসা থেকে একটু দূরে একটা জায়গা আছে জঙ্গলের মতো, সেখান থেকে উনি শাক তুলতে যান।
এটা আসর নামাজের পরে। এর মাঝে কিন্তু বাচ্চাকে খোঁজা হইতেছে। আচ্ছা। তো উনি শাক খুঁজতে গিয়ে দেখেন সেই জঙ্গলটার মধ্যে একটা বট গাছ আছে, সেখানে দেখেন একটা জুব্বা পরা একটা লোক গাছের উপরে বসা। আচ্ছা। বেশ উইয়ার্ড দেখতে থাকে। তো উনি সেটা দেখে ভয় সেখান থেকে দৌড় দিয়ে চলে আসেন বাসায়। সেম একই জিনিস রেহানা আন্টিও প্রায় কয়েকবার দেখেছেন স্বপ্নে। তো ওই জঙ্গলে যে কাহিনী সেটা হচ্ছে, রেহানা আন্টি যিনি আছেন উনার দাদা অনেক আগে জিন পালতেন, 7টা জিন পালতেন বাসায়। তো যখন রেহানা আন্টির আব্বার বিয়ে হয়, তো ওনার আম্মা একটা ইনসিডেন্টে খুব ভয় পেয়ে যায়। তখন ওনার দাদা ডিসাইড করে যেহেতু ছেলেকে নতুন বিয়ে দিছে, তো বাসার মধ্যে এগুলো রাখলে হয়তো ছেলের বউরা ভয় টয় পেতে পারে। তখন উনি যেটা করেন, রেহানা আন্টির দাদা যেটা করেন, যে ওই 7টা জিন যেগুলো ছিল তাদেরকে ওই জঙ্গলের দিকে, একটা বট গাছ ছিল একটা আম গাছ ছিল, সেই 2টা গাছে তাদের সবাইকে চালান করে দেয়। তো তারপর থেকে তাদেরকে বলা হয়েছিল যে ওই দিকটা কেউ না যায়, বাট একমাত্র তার ওই ফুপুটাই যেত, যার মাথায় চুলগুলো জট, সেই যেত। তো তো সেই জায়গা যখন চালান করে দেওয়া হয়, ওই জায়গাটা যার ছিল ওই লোকটা সিদ্ধান্ত নেয় যে ওইখানে যে আম গাছটা ছিল সেই গাছটা কেটে ফেলবে কোন একটা কারণে। তো উনি গাছ কাটার জন্য লোক ঠিক করেন, বাট উনি স্বপ্নে দেখতেছেন কেউ একজন এসে ওনাকে নিষেধ করতেছে গাছটা কাটার জন্য। তখন ওনার তো গাছ কাটা দরকার ছিল, তো উনি একজন ওঝাকে ডাকেন। তো সেই ওঝা এসে 3বার সে গাছের মধ্যে পানি ছিটে দেয় আর কি একটা জিনিস পরে জাস্ট ফু দিয়ে পানি ছিটা দেয়। তো সঙ্গে সঙ্গে রাসূল ভাই 7টা কাক মানে ওই গাছের উপর থেকেই উড়ে তার সামনে এসে বসে। তখন সেই ওঝা বলতেছে যে ওই রেহানা আন্টি যে তার দাদার নাম নিয়ে, যে ওই তো তোদেরকে এখানে চালান করছে, যে আজকে থেকে আমি তোদেরকে মানে এখান থেকে ছেড়ে দিচ্ছি, তোরা চলে যা। তো উনি নিজ হাতে একটা কাক ধরে এক দিকে ছুঁড়ে মারতে লাগলেন। তখন একটা কাক উনি ছুঁড়ে মারলেন তাদের বাসার দিকে। তো এটা করার পর তখন মাগরিবের সময় হয়ে গেছে ওই জায়গায়। তো তারা করলেন কি, সবাই পুকুরে নেমে সেই বাচ্চাটাকে খোঁজা শুরু করলেন, যেহেতু আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো কেউ একজন নাকি তাকে দেখছে লাস্ট পুকুরের সামনে। তো ভাবলেন হয়তো পুকুরে নামছিল কিনা। তো পুকুর খুঁজতেছে। তো ওনাদের ওইখানে ম্যাক্সিমাম বাসাই হচ্ছে মাটির তৈরি। তার কিছুদিন আগে তাদের পুকুর কেটে মাটি উঠিয়ে একটা ঘরও বানানো হয়েছে। তো ভাবলেন হয়তো সেখানে পড়ে থাকতে পারে। তো তারা সবাই খোঁজা শুরু করে। এর মধ্যে বাসার মহিলা যারা ছিল তারাও সেই পুকুরে নামে তাকে খোঁজার জন্য। তো খুঁজতে খুঁজতে মাগরিবের ওয়াক্ত শেষ, প্রায় অন্ধকার। তখন তারা যেটা দেখলেন, মহিলারা খুঁজে পায় তাকে, যে সে পুকুরের তলদেশে একেবারে কর্নার সাইড দিয়ে একেবারে তলদেশ থেকে তার মাথাটা, তার বডির অর্ধেক পোর্শন হচ্ছে মাটির ভিতরে, মানে পুকুরের তলদেশে যে মাটি আছে সেটার ভিতরে তার বডির অর্ধেক পোর্শন, আর বাকি অর্ধেক পোর্শনটা হচ্ছিল সেই পুকুরের এই তলদেশের উপরে পানিতে। তখন তাকে সেখান থেকে টেনে তোলা হয়। তো টেনে তোলার পর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, তার পোস্টমর্টম হয়। তো তার বাসায় খবর দেওয়ার পর রেহানা আন্টি যিনি, ওনারা মানে রাতের বেলা গাড়ি টাড়ি না পেয়ে ওনারা আপনার ওই চাউলের ট্রাকের উপর করেই গ্রামে চলে যায়। তো গ্রামে চলে যাওয়ার পর যথারীতি তার ছেলেকে আপনার জানাজা করা হয়, দাফন টাফন করা হয় সেখানে। তো তারা সেখানে 3 দিন পর্যন্ত ছিলেন, যে 3 দিনের একটা মিলাদ হয়। তো সেই 3 দিনকার মিলাদের ঘটনা। তো যখন তাদের বাসায় মিলাদ টিলাদ হয়েছে বিকেলের দিকে, তো ওনার এক ভাবি আছে, ওনার বাসায় থাকেন, বাসার রুমে। তো গ্রাম দেশে বাসা হয় কি, যে ঘরের দরজা টরজা কিন্তু সবসময় বেসিক্যালি খোলাই থাকে, যে কেউ যে কারোর রুমে যেতে পারে। ইভেন অনেক সময় এমন হয় যে কুকুর বিড়ালও ঘরে ঢুকে যায়, এবার তাদেরকে তাড়া দিলে তারপর ঘর থেকে বের হয়ে যায়। তো তার ফুপু জাস্ট ওই জঙ্গলের ওই দিক দিয়ে, ওনাদের যাওয়াই নিষেধ ওইখানটায়। উনি কোন একটা কাজে পুকুরে কাজ করে জাস্ট উনি ওই দিক দিয়ে আসতেছিলেন বাসায়। তখন উনি যেটা দেখলেন যে ওনার সাথে একটা কুকুর ওনার ঘরের ভিতরে ঢুকলো। তো ওনারা এটা নর্মালি নিছেন, প্রায় ওনাদের ঘরে এরকম কুকুর বিড়াল ঢুকে। তো উনি জাস্ট এতটুকু মনে আছে ওনার ফুপুর, যে সেই কুকুরটা মনে হলো যে তার উপর লাফ দিল। তারপর উনি আর কিছু বলতে পারে না। তো বাকি সবাই যেটা শুনে, যে উনি গলা ধরে, নিজের গলা নিয়ে চাপ দিয়ে ধরে চিৎকার করতেছে খুব জোরে, মানে গঙ্গানির মতো যেরকম একটা শব্দ, সেরকম শব্দ করতেছে। তখন তাও সবাই বাসার সবাই দৌড় দিয়ে আসছে, সে বাসায় অনেক লোকজন ছিল। তো তারা হয়তো বা গেস করছে হয়তো প্রেশারের কারণে ঘাড়ে বা গলায় কোনো ব্যথা টাথা হয়েছে হয়তো এরকম কিছু। কিন্তু মুরব্বীরা বলে ফেলে যে না, ওকে হয়তো বা কোনো কিছু ধরছে, জিন ভূতে ধরছে এরকম কিছু। তখন তারা বাসায় এক ওঝাকে খবর দেয় তাদের এলাকারই। তো সে আসার পর যেটা করে, সে ওই তার ফুপুকে নিয়ে আপনার বসে এক জায়গায়। তো বসার পর তাকে জিজ্ঞেস করে যে সে কে। তখন রাসেল ভাই সে যেটা পরিচয় দেয় যে সে হচ্ছে একটা জিন, যে জিনটাকে অনেক আগে রেহানা আন্টির দাদা পালতেন তাদের বাসায়, এবং একটা সময় তাদেরকে সেই বট গাছ এবং আম গাছে চালান দিয়ে দেয়। তো তারপর সে হচ্ছে অন্ধ, সে জিনটা অন্ধ ছিল। তো তাকে যখন আবার সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, তখন সে তাদের বাসায় এসে ভর করে। আর রেহানা আন্টি যিনি, যে ছোটবেলা পুকুরে গোসল করতে যান, উনি সেই ঠিক তখন থেকে রেহানা আন্টির সাথেই ছিলেন। এবং উনার বেবি যেটা মারা গেছে পুকুরের মধ্যে, সেই বেবিকে সেই মারছে। তখন সে ওঝা তাকে জিজ্ঞেস করে যে গ্রামে কিছুদিন আগে আরেকটা বাচ্চা মারা যায়। তখন সে জিজ্ঞেস করে যে ওকে কে মারছে। তখন সে বলে ওই বাচ্চারও মানে সিমটম একই রকম ছিল, সেও পুকুরে ডুবে মারা যায়।
তখন সে যেটা বলে যে সেইও ওই বাচ্চাকে সেও মারছে। তো তারপর থেকে তারা যেটা করে যে তাদের বাসায় যে শিমুল গাছটা ছিল সেটা তারা কেটে ফেলে এবং তারা তারপর থেকে ঢাকায় চলে আসে। কিন্তু এখনো তাদের বাসায় এরকম কিছু ঘটনা ঘটে। ওই জঙ্গলটা দিকে কিন্তু রাসেল ভাই এখনো তারা কেউ যায় না। এই ছিল অনেক ধন্যবাদ। আমি ভাবছিলাম যে আপনি হচ্ছে ওই যে এখনো শিকল দিয়ে বেঁধে রাখে সেই গল্পটা আগে বলবেন। যাই হোক, আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। তারা একটু SMS পড়ে নেই। সেটা হচ্ছে যে জিশান আমাকে SMS করেছেন যশোর থেকে এবং তিনি বলেছেন যে হাইওয়ে রিলেটেড কোন স্টোরি তিনি শুনতে চান। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা SMS করেছেন এবং তারা মিস করছেন আমাদেরকে। তারান্নুম আমাদের রাজশাহী থেকে SMS করেছেন এবং ফাটাফাটি লাগছে তার কাছে। জ্যাকলিন নাটক থেকে আমাদের SMS করেছেন। ইমন গাবতলি থেকে আমাদের SMS করেছেন। মনিরুল আমাদের নাটক থেকে SMS করেছেন। ইউসুফ খান আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে। এছাড়াও আনিকা আমাদের SMS করেছেন হিমেল পান্ডে। এছাড়াও রোজেল আমাদের SMS করেছেন অ্যাঞ্জেল মি অ্যান্ড মাই আন্টি। আচ্ছা, তারা দুজন মিলে মিরপুর 1 থেকে শুনছেন এবং আমাদেরকে কায়সার SMS করেছেন ময়মনসিংহ থেকে এবং এছাড়াও আমাদেরকে বাবু যশোর থেকে SMS করেছেন। SH আবরার আমাদেরকে হাজারিবাগ থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন ক্লাবন এবং খুব ভালো লাগছে সেটা বলেছেন। শাহেদ আমাদের পুঠিয়া রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আদনান, এছাড়াও আমাদেরকে আরো অনেকেই SMS করছেন এবং আপনিও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে সেই পেজে আপনারা একটার পর একটা কিন্তু আমাদের মেসেজ পাঠিয়ে যাচ্ছেন এবং সেই মেসেজগুলো আমরা একটু পরে নিব এবং অনেক কমেন্টও করছেন আপনারা এবং কমেন্টগুলো আমি একটু বেশি প্রেফার করি মেসেজের চেয়ে সবসময় অলওয়েজ, কারণ এটা হচ্ছে যে সবাই এখানে ওপেন থাকে, সবাই পড়তে পারে, সবার কথা জানতে পারে সবাই। সো আমার কাছে কেন যেন এটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhwtfm@radioforti.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এবং যারা আমাদের ফেসবুকে পেজে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে। আমি একটা ঘটনা খুঁজছি এবং সেই ঘটনাটা নিশ্চয়ই আমি পেয়েও গেছি মনে হয়। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই ঘটনাটা শোনাচ্ছি এবং বরাবরের মতোই এই ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি আমাদের স্টুডিওতে নেই, এটা একটা ইমেল এবং সেই ইমেলটাই আমি আপনাদের পড়ে শোনাতে চাই। সো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক এনজয় করবেন। চলুন শুনে আসি দেখি ঘটনাটা কি ছিল এবং কি লিখেছিলেন সেই ইমেইলে আমাদের সেই যে ঘটনা পাঠিয়েছেন। আচ্ছা, তিনি লিখছেন ঠিক এইভাবে যে ডিয়ার রাসেল ভাই সালাম, আশা করি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি আপনার শো এর অনেক বড় ভক্ত। এমন কোন শো নাই যেটা আমি মিস করেছি। ইউটিউব থেকে শুনি। জার্মানিতে ইউনিভার্সিটি অফ বন, এখানে আমি রিসার্চ করছি সায়েন্টিস্ট হিসেবে আমি এখানে আছি এবং নিচের লিংকে দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা সেটা বুঝতেই পারছি যে আপনি সেখানে আছেন এবং তিনি তারপরে লিখছেন এটা আমার প্রোফাইল, এটা এই জন্য শেয়ার করলাম সায়েন্টিস্ট হয়েও মাঝে মাঝে অনেক কিছু বিলিভ করতে হয়, অনেক কাজের চাপে থাকি এবং ভূত এফএমকে ভালোবেসে ঘটনা শেয়ার করলাম। ভালো লাগলে সবাইকে বলবেন। অনেক দিন ধরেই ভাবছি বলবো, বাট সময় হয়ে ওঠে না। এবং তারপরে তিনি বলছেন যে এই ঘটনাটা আমি TU বার্লিন থেকে পড়া শেষ করে জব নিয়ে বনে চলে আসি এবং এই শহরটা অনেক ছোট, ছিমছাম, মানুষজন অনেক কম। আমি যেখানে বাসা নিয়ে আছি ওই জায়গাটা বন শহর থেকে একটু দূরে, ট্রেনে 10 মিনিট লাগে। জায়গাটা অনেক বেশি ফাঁকা, সারি সারি ডুপ্লেক্স বাড়ি, অনেক বড় মাঠ। দিনের বেলায় অনেক সময় পর পর রাস্তায় মানুষজন দেখা যায়। আমাকে বাসায় যেতে হলে ট্রেন থেকে নেমে 15 মিনিট যেতে হয়। প্রায় সময় পুরোটা পথ আমি হেঁটেই যাই। আগেই বলেছি যে এখানে রাস্তা এত ফাঁকা যে আপনি 30 মিনিট হাঁটলেও কাউকে দেখবেন না। আপনি চাইলেও আপনাকে ছবি তুলে পাঠাবো। আসল ঘটনাটা আসি। আমার অফিস
সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। আমি যেহেতু খুব বেশি একা, তাই মাঝে মাঝে বের হই, একা একা রাস্তায় হাঁটি। অনেক দূরে কিছু কৃষি জমি আছে, ওইদিকে গিয়ে একা একা হাঁটি, ভালো লাগে। আমি হাঁটতে হাঁটতে অনেক দূরের বনের ভেতরে চলে যাই। এই গল্পের এই জায়গায় এসে আমি একটু থামবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ফেসবুকে চলে যান এবং ফেসবুকে গিয়ে আপনি দেখবেন যিনি ঘটনা পাঠাচ্ছেন তার ঘটনার কয়েকটা ছবি আমি দিয়ে রেখেছি, যেখানে আপেল গাছের ছবি রয়েছে এবং সেই আপেল গাছের ছবিটা কেন দিয়েছি এবং কি রহস্য সেটাই আমি এখন আপনাদের শোনাচ্ছি। তারপর রাস্তায়, তাহলে আমি এখানে আসি যে আমি আসল ঘটনায় আসি। আমার অফিস সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। আমি যেহেতু খুব বেশি একা, তাই মাঝে মাঝে বের হই, একা একা রাস্তায় হাঁটি। অনেক দূরে কিছু কৃষি জমি আছে, ওই দিকটায় গিয়ে একা একা হাঁটি, ভালো লাগে। একদিন হাঁটতে হাঁটতে অনেক দূর বনের ভেতরে চলে যাই। তারপর রাস্তার কাছে গিয়ে দেখি অনেক বড় একটা আপেল গাছ, অনেক সুন্দর সুন্দর আপেল ধরে আছে। ওই আপেল দেখে আমি প্রায় প্রতি সপ্তাহে ওই দিকে চলে যাই আর গাছ থেকে আপেল পেড়ে পেড়ে খাই। আমার কাছে ওই আপেলের গাছের ছবিও আছে। আমাকে কয়েক সপ্তাহ ওই দিকে যেতে দেখে কয়েকদিন পরে অনেক দূরের বাসার এক বুড়ি মহিলা, প্রায় বয়স 70-এর বেশি হবে, আমাকে ডাক দেয়। আমাকে ডেকে আমাকে বলে যে তুমি ওই দিকে গিয়ে ওপরের দিকে তাকিয়ে কি দেখো? আমি তাকে বললাম, কি দেখি মানে? ওইখানে একটা আপেল গাছ আছে, ওইটা থেকে আমি আপেল পেড়ে খাই। ওই জায়গাটা এমন হয়ে গেছে যে সপ্তাহে হলেই ওখানে না গেলে কেন জানি আমার ভালো লাগতো না, কেমন যেন মন টানতো, কেমন যেন মানে অনেক বেশি টানতো সেই জায়গাটায়, কিছুতেই মন বসতো না। আমার কথা শুনে কিছু সময় অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। তারপর আমাকে বলেন যে আমি এখানে 35 বছর থাকি, ওখানে তো কোনো আপেল গাছ দেখিনি। তখন আমি আমার মোবাইল থেকে তাকে গাছের ছবি আর আপেল দেখাই, দেখে বুড়ি অবাক হয়ে যায়। তারপর বলে, তুমি আর কখনো ওদিকে যেও না, আমার মনে হয় কোনো একটা ঝামেলা হচ্ছে। ও আমাকে বলে পাশে চার্চে গিয়ে ফাদারকে জিজ্ঞেস করতে, কেন সে বলছে এই কথা আমাকে। আমি গিয়ে ফাদারের সাথে দেখা করি। ফাদার আমাকে দেখে বলে যে ওখানে একটা ঘর ছিল আর ওদের বাসার এক ডক্টর কিছু প্রাণীকে অনেক কষ্ট দিয়ে মারে। ওই ডক্টর ওদেরকে দিয়ে কি সব এক্সপেরিমেন্ট করতো। ওই বাসায় প্রবলেম দেখা দিলে ফাদার শুদ্ধিকরণের জন্য সেই জায়গায় যান, কিন্তু গিয়ে দেখেন যে ওই ডক্টর আর প্রাণীগুলো সবাইকে তিনি মৃত অবস্থায় পান। তারপর থেকে জার্মান সরকার ওই জায়গাটা পরিত্যক্ত ঘোষণা করে, কারণ ওখানে মানুষ খুব অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ফাদারের ধারণা আমি যে ওখানে প্রতিদিন যেতাম হয়তো আমার সাথে অচিরেই খুব খারাপ কিছু হতো, আল্লাহ হয়তো আমাকে কোনোভাবে সেভ করেছেন। তারপর আমি সরকারি অফিসে গিয়ে জানতে পারলাম আর ঘটনা আসলেই এমন। আমি এত বেশি ভয় পাই যে বাসা পাল্টে একদম শহরের মাঝে চলে এসেছি। ভালো লাগলে শেয়ার করবেন। অনেক ভালো থাকেন। আমি আপেল গাছের ছবি এবং ওই জায়গার ছবি, আরো কিছু ছবি আপনাদের পাঠিয়ে দিলাম, যেটা অলরেডি আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি, আপনি সেখানে যেতে পারেন। আমার কাছে অদ্ভুত ব্যাপার হচ্ছে কি যে আমি এতদিন পর্যন্ত যে ঘটনাগুলো শুনেছি সেই ঘটনাগুলো এমন হয় যে আপেল গাছ বা কোনো কিছু একটা জিনিস দেখলাম, সেটা ছবি তুললাম, বাসায় এসে দেখলাম যে কোনো ছবি মোবাইলে ওঠে নাই। বাট এইখানে যে জিনিসটা নাই সেই জিনিসটা ছবি মোবাইলে উঠেছে, কিন্তু বাকি সবাই বলছেন যে নাই, একজন দেখতে পাচ্ছেন এবং তিনি মোবাইলে করে ছবিটাও নিয়ে এসেছেন। কি অদ্ভুত ব্যাপার। এটা নিয়ে যদি আপনাদের কিছু বলা থাকে আপনারা ফেসবুকে বলতেই পারেন, আপনারা আমাদের সাথে SMS দিয়ে শেয়ার করতে পারেন, আপনারা আমাদের সাথে ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনারা আমাদেরকে মেইল দিয়েও আপনাদের ফিডব্যাক জানাতে পারেন। যাই হোক, আমরা চলে যাবো সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে এবং তারপর আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:27 শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম। আমি রাস্তারাচির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং গেস হোয়াট, এখন কে আমাদের সঙ্গে? আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের কৌশিকদা। আমি অনেক সময় নিয়ে বললাম কৌশিকদার, অলরেডি আমরা প্রথমেই বলে দিয়েছি যে কৌশিকদা আজকে আছেন, সুতরাং আমি বলছিলাম যে একটু ওয়েট করতে হবে ঘটনা শোনার জন্য। সো আমরা এখন কথা না বাড়িয়ে আপনার কাছ থেকে কিছু শুনবো। ঘটনার আগে সবার সাথে একটু যদি সবাইকে একটু হাই বলতেন। অফকোর্স, আসলে শুরুই করতে চাই একটু ডিলেড, কিন্তু সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা দিয়ে। একদিন ডিলে হয়েছে তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, অনেক জায়গাতে বিসর্জন আজকে হয়েছে। আজকে তো সব জায়গায় হয়েছে।
হ্যাঁ কারণ সেটাই। কালকে রাতে মনে হয় দশমী হ্যাঁ। ছিল, তো তাই আই ডোন্ট থিঙ্ক যে রাতে বিসর্জন হয়েছে। আমি যা দেখলাম আর কি টিভিতে সব আজকে তিনটা আমিও দিবস তাই সব দেখলাম কিছু। যে আজকেই তো তাই জন্য সব লিসেনার্সদেরকে একটুখানি উইশ করে শুরু করতে চাচ্ছি আর কি। ওকে আসলে ঘটনাটা হচ্ছে কি আসলে আমার মনে আছে যে ওই যে 2010-এ সেকেন্ড এপিসোড অফ ভূত এফএম, রাইট হ্যাঁ আসছিলাম। তো তখন এই আসার আগে ওই যেখানে মানে জুজুর গল্পটা আর কি বললাম, ঠিক আছে? তো তখন আমি যখন আসবো আর কি, তো কলিগরা সবাই বলতে থাকলো দাদা দাদা কলেজের গল্পটা বলতেই হবে। আচ্ছা তখন ওরে বাবা রে বাবা, এটা তো বিশাল লম্বা একটা গল্প। হ্যাঁ, আর তখন আমরা একটু অ্যানালিটিক্যাল ছিলাম না, তখন কিন্তু শোটা একটু অ্যানালিটিক্যাল ছিল, Right, তখন কিন্তু right. একটুখানি অ্যানালিসিস হতো, এটা হলে কি করা উচিত, ওটা হলে কি করা উচিত, থিংস লাইক দ্যাট। না 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 বাবা, এত লম্বা গল্প বলা যাবে না এখানে, হ্যাঁ, কারণ এমনিতে গল্পটা বলতে বলতে মানে 1 ঘন্টা মতো লাগে। তো আমি না থাক, তো সেদিনই আর কি জুজুর গল্পটা বলেছিলাম, আমার মনে আছে। তো তারপরে আজকে ভাবলাম ইনফ্যাক্ট যে না ঘটনাটা শোনাই, কেন এইটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট ব্রাশ উইথ সুপারন্যাচারাল। আচ্ছা 1 ঘন্টার গল্পকে আমি কনসাইজ করেছি অনেক, হ্যাঁ অনেক কনসাইজ করেছি, কারণ 20-22 দিন ধরে এই ঘটনা ঘটে তো। আর সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে এটা 1997-এর গল্প, রাইট ইনফ্যাক্ট ফেব্রুয়ারি। আমার এটা খুব ভালো করে মনে আছে, তার কারণ হচ্ছে গিয়ে যে সরস্বতী পূজার সময় এটা ছিল। আচ্ছা 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 1997-এ আমি তখন মানে কলেজে পড়ি আর কি, বিধাননগর কলেজ, সল্টলেকে, কলকাতায়। এখন যারা হয়তো অ্যাপে শুনছে আর কি, আমি জানি প্রচুর লোকজন শুনে, হ্যাঁ, তারা হয়তো বিধাননগর কলেজ মনে করে হচ্ছে কি দ্যাট হিউজ বিল্ডিং ইন ইডি ব্লক, হ্যাঁ, সিটি সেন্টার 1-এর পাশে। আমরা কিন্তু তখন অনেক একটা ছোট বিল্ডিং এ ছিলাম, এবং এটা ছিল হচ্ছে বিএফ ব্লক, যেটাকে সবাই সুইমিং পুল বলতো। ওইখানে আমি একটু আগে ডিসক্রাইব করে নিই আর কি, যে আমাদের জিনিসটা মানে কলেজটা কিরকম ছিল আর কি। পিছনে বিশাল মাঠ, সামনে একটা ইউ শেপ স্ট্রাকচার। ইউ শেপ স্ট্রাকচারে 3টা ইয়ে ছিল আর কি, এস্টাবলিশমেন্ট ছিল আমাদের কলেজটা। সুইমিং পুল, যেটা বাই দ্য ওয়ে অলিম্পিক স্ট্যান্ডার্ড ছিল কিন্তু, আচ্ছা এবং অনলি সামারে খোলে, আদারওয়াইজ চলে না আর কি। এবং লেডি ব্রেবনের একটা গার্লস হস্টেল ছিল। আচ্ছা আর পেছন দিকটা ছিল হচ্ছে কি বিশাল বড় একখানা প্লেইং ফিল্ড। এইটাই ছিল হচ্ছে স্ট্রাকচার। কলেজটা ছিল রেক্ট্যাঙ্গুলার। সুইমিং পুলের কথা কেন বললাম, এইগুলো কেন বললাম, কারণ এগুলো স্টোরিতে পরে আসবে, হ্যাঁ বুঝতে পেরেছি। কলেজটা ছিল রেক্ট্যাঙ্গুলার, এবং রেক্ট্যাঙ্গুলার মাঝখানে যে কোর্টইয়ার্ডটা ছিল, উঠান বলতে পারি বা এমনি যেগুলো বেশ বড় ছিল। ইট ওয়াজ লাইক মানে 4টা ব্যাডমিন্টন কোর্ট যদি করা হয় তাহলে যেরকম হয় ওরকম ছিল। আর কলেজটা রেক্ট্যাঙ্গুলার শেপে, মাঝখানে তো কোর্টইয়ার্ড, পুরো জিনিসটা সার্কাম নেভিগেট করা যেত। আচ্ছা মানে ইউ স্টার্ট ফ্রম পয়েন্ট এ, তুমি পুরো জিনিসটা ঘুরে আসতে পারো। রাইট ক্লাসরুমস বোথ সাইডসে ছিল, 2টা করিডোর এরকম, যেখানে দিনের বেলায়ও আলো জ্বালাতে হয়, কেন ওখানে আলো আসে না। আচ্ছা, আলো ওখানে ঢোকে না। এদিকে ক্লাসরুম, ওইদিকে ক্লাসরুম, দরজা বন্ধ করে থাকলে আলো ঢোকার কোনো চান্স নেই। আর 2টা আবার করিডোর আছে যেখানে আলো। 3rd ফ্লোরে ছিল হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট। ফিজিক্স ডিপার্টমেন্টের আবার একটা মজার জিনিস ছিল হচ্ছে কি, যে ওই 3rd ফ্লোরটা পুরো সার্কাম নেভিগেট করা যায় না। তার কারণ ফিজিক্স ডিপার্টমেন্টে এত এক্সপেন্সিভ জিনিসপত্র ছিল যে 2 দিক থেকে কোল্যাপসেবল গেট লাগানো থাকতো। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি সব স্টুডেন্টরা চলে যাওয়ার পরে, তো ওইটা কোনো সময় সার্কাম নেভিগেট করা যেত না। ইউজুয়ালি যেটা হতো আর কি, যে ইয়ের সময়, সরস্বতী পুজোর সময় বেশ ধুমধাম করে একটা পুজো হতো, আর একটা আনঅফিসিয়াল রিউনিয়নের মতন হতো। সিনিয়র ভাই বোনরা সবাই আসতো, আর তারা বেশ মানে ওই ভোগ ঠোক খাওয়া টাওয়া সবকিছু চলতো। এবং আর একটা মানে ইয়ে ছিল আর কি, সেটা হচ্ছে যে রাত হলে মানে ডার্কনেস হলে সিনিয়র ভাইরা অ্যান্ড মেল অনলি লুকোচুরি খেলা হতো। আচ্ছা, এটা তো ডিফারেন্ট, একেবারে ডিফারেন্ট ব্যাপার। আমি জানি এখন শুনলে হয়তো লোক মনে করবে কি লুকোচুরি খেলা হচ্ছে। আচ্ছা, এবং এই লুকোচুরি খেলাটা যেটা হতো সেটা হচ্ছে কি এরকম করে চলতো, যে যারা লুকায় চোররা, এনি নাম্বার হতে পারে, 20 জন, 30 জন, না পাওয়া গেলে 10 জন, 2 জন থাকে হচ্ছে গিয়ে পুলিশ যারা ধরতে যাবে। তো তাদের কাজ হচ্ছে গিয়ে তারা লাইট জ্বালাতে জ্বালাতে যাবে, আর চোরদের কাজ হচ্ছে গিয়ে এদিক ওদিক থেকে যেখান থেকে পারবে সেই লাইট গুলো অফ করতে করতে যাবে। আচ্ছা, হ্যাঁ, এবং কোনো সময় খেলা ঠিক শেষ হতে পারতো না, তার কারণ এমন এমন জায়গায় সবাই লুকাতো, এই পুরো ঘোড়া ঠোড়া সবকিছু একদম তাদেরকে খুঁজে টুজে বার করা ঠোড়া, ইট ইউজ টু বি এ প্রিটি ডিফিকাল্ট থিং আর কি। এবং এটা সিনিয়রদের খেলা ছিল,
মানে আমরা তো কোনো মতে খেলতাম না, মানে তারা বলতোই আর কি যে যেদিন পাস আউট করবে সেদিন থেকে এটা খেলবো আর কি। এবার আমরা একটু হাসাহাসি করতাম। 97-এ তখন মানে আমি 3rd ইয়ারে আর কি, মানে পার্ট 2 এক্সামটা দেব কিছুদিন পর। বোকা ছিলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং, বুদ্ধি সত্যি একটু কম ছিল, বুঝতাম কম, তাই জন্য মনে হয় ভয় ডরটা একটু কম ছিল। হ্যাঁ, মানে যা হয় আর কি, বোকা মানুষ কিন্তু এমন সময় অনেক কিছু করে ফেলতে পারে যেটা বিশাল বিশাল সাহসী মানুষ করতে পারে না। এটা সত্যি, তারা চলে যেতে পারে এখানে, করে ফেলতে পারে কিছু একটা। তো হঠাৎ এই সরস্বতী পুজোর কয়েকদিন আগে জুনিয়ররা বায়না করলো আমরা লুকোচুরি খেলবো। তোমরা কিভাবে লুকোচুরি খেলবে? সিনিয়ররা লুকোচুরি খেলবে ওখানে। দুইটা খেলা তো একসাথে খেলা যায় না। আর বাইরে 3rd ফ্লোরে কিন্তু কেউ যায় না, বিকজ পুরো ফ্লোরটার অ্যাক্সেস পাওয়া যায় না, তো তাই ওখানে কেউ যায় না। তোমরা কিভাবে খেলবা? তো অনেক বিচার বিবেচনা করার পরে হ্যাঁ সবাই মিলে ডিসাইড করলাম আমরা যে ঠিক আছে, সরস্বতী পুজোর আগের রাতটা, ওখানে তো সবাই তো তখন বেশ অনেক লেট পর্যন্ত থাকে, আমরা সেদিন লুকোচুরি খেলবো। ভেরি গুড। স্টার্ট করার আগে একটু 2-4টা কথা বলে নিই। আমাদের কলেজটা একটু ফানি টাইপের ছিল আর কি। ফানি বলতে হচ্ছে গিয়ে 84-এর কলেজ যখন তৈরি হয়, মানে বিং প্রিটি নিউ অ্যাজ আ গভর্নমেন্ট কলেজ আর কি, 84-এ জিনিসটা তৈরি হয় এবং তারপরে দুইটা প্রিন্সিপাল, ইনকামবেন্ট প্রিন্সিপাল কলেজে থাকাকালীন মারা যায়। একজন তো মানে একদম অফিসে, আর আরেকজন বেসিক্যালি বাসায় গিয়ে। তারপরে থেকে যে জিনিসটা হয়, সবার মধ্যে একটা ভয় ভীতি লেগে যায় যে গভর্নমেন্টের তো যেরকম হয় আর কি, যে চান্স আসে আপনি এখন প্রিন্সিপাল হতে পারেন, কেউ এখানে প্রিন্সিপাল হতে চায় না। আচ্ছা, বাবা এখানে প্রিন্সিপাল হলে তো মারা যাবো। তাই জন্য আমরা এখানে বেসিক্যালি অফিসার ইন চার্জ নিয়ে চলতাম, আর একটা বেশ হাসি ঠাট্টার হরর অ্যাটমসফিয়ার তৈরি ছিল আর কি। যে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল অদিত বাবুর ভূত নাকি ঘুরে বেড়ায় আত্মা, এবং আমাদের যে সিকিউরিটি গার্ড ছিলেন প্রবীর দা, দেখেছেন? হ্যাঁ, উনি দেখেছেন, ওনাকে নাকি ইন্টারকমে অধীর বাবু ফোন দেয়। তারপরে উপরে যে গাছে যে টপ গুলো আছে সেগুলো নাকি মাঝে মধ্যেই অধীর বাবু ছুঁড়ে মারেন। হ্যাঁ, অনেক কিছু সব অধীর বাবু করে। এইটা কিন্তু একটা জোক হয়ে গেছে বাই দেন। এবং সেই রাতে যেটা হলো আর কি, যে আমি আর আমার যে জেনারেল সেক্রেটারি ছিল দুবাই চিরঞ্জিত, আমরা প্ল্যানটা করলাম যে ভয় দেখাবো। ভেরি সিম্পলি যে আমরা ভয় দেখাবো। যখন কিছু নাই আমাদের তো এখন ভয় দেখাতেই হবে। হ্যাঁ, লুকোচুরি খেলবি? আচ্ছা, আমরা ভয় দেখাবো। আমি বললাম ঠিক আছে, আমি কোনো এক সময় টুক করে একটুখানি সটকে যাবো আর কি, গো অ্যান্ড হাইড সামওয়্যার। এবং প্ল্যানটাও ঠিক এরকম হলো যে নতুন ডিপার্টমেন্ট জুলজি তৈরি হচ্ছে, সেটা 3rd ফ্লোরে হবে, মানে ফিজিক্স ডিপার্টমেন্টের পাশে, কিন্তু তার আলমারি, হ্যাঁ, তারপরে তার লং বেঞ্চেস, এগুলো সব এখনো 2nd ফ্লোরে রয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, 2টা আলমারির মাঝখানে একটা জায়গা আছে, আমি ওখানে লুকায় থাকবো। ইউ উইল ব্রিং পিপল ইন, হ্যাঁ, মানে কোড দিয়ে অধীর বাবু আমরা আসছি এরকম কোড একখানে দিবি, আমি তাহলে বুঝতে পারবো। আমার কাজটা করেছে আমি টুক করে হাতটা বার করে কাউকে না হাত ধরবো বা পা ধরে ফেলবো, কারণ ওইটাই মজা। অন্ধকার, ভয় পাবে লোকজন, প্ল্যান করা হয়ে গেছে যে আমরা ভয় দেখাবো। কখন খেলা শুরু হবে, এই খেলা শুরু করো। আমি কখন বুকা বেড়ে গেছি, বেড়ে গিয়ে আমি রেকি করলাম প্রথমে একটুখানি জায়গাটা পর্যবেক্ষণ, যে দেখি কি আছে কোথায়, সবকিছু একটু পর্যবেক্ষণ করে ধরে নিলাম। দেখলাম দেখি আচ্ছা, আলমারি 2টার মাঝখানে আমি গলে যেতে পারবো, জায়গা আছে। তারপরে আমার হঠাৎ মনে হলো যাই তো একটু 3rd ফ্লোরে ঘুরে আসি, দেখি 3rd ফ্লোরে কি করা যেতে পারে। 3rd ফ্লোরে তো নিশ্চয়ই কোনো একখানা ভালো জায়গা টাকা থাকবে, যাই একটু 3rd ফ্লোর দেখি। তো 2টা সিঁড়ি আছে, মানে 1 সেট অফ স্টেয়ার সামনে থেকে আর একটা হচ্ছে কি পেছন থেকে। তো আমি পিছনের সিঁড়ির ধাপ দিয়ে উঠলাম, উঠে 2nd কোলাপসেবল গেটটা, ওর সামনে যেই মুহূর্তে দাঁড়ালাম, তখন আসলে আমার ফার্স্ট টাইম একটা ফিলিং আসলো, যে ফিলিংটা আমার জীবনে কোনোদিন আসেনি। এটাকে আমি বলি চিল। আমরা হঠাৎ না যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে না কেঁপে উঠলাম একটুখানি। আচ্ছা, সেইবার কিন্তু গরম একটু বেশি ছিল। ইন স্পাইট অফ দ্যাট হঠাৎ আমি একটু কেঁপে উঠলাম, মানে হঠাৎ মনে হলো এটা ঠান্ডা কি যেন একখানা লাগছে। আমি কেঁপে উঠলাম, আর তখনও না মানে ওই যেটা বললাম না, আমি বুঝি কম, তাই জন্য আমার অবভিয়াসলি ভয় কম। হ্যাঁ, যে জিনিসটার ব্যাপারে জ্ঞান নেই সেই জিনিসটার ব্যাপারে মানুষ কি জানে, কিছুই জানে না, রাইট? এবং তারপরে না আমি ঠিক আছে, কোনো প্রবলেম না বলি একটুখানি খাচ্ছি। মাইন্ড ইউ, এইগুলো কিন্তু সেলফোনের দিন না, একদম সবার হাতে কিন্তু আলো নেই, সেলফোন আমরা অ্যাফোর্ড করতে পারি না, ভেরি সিম্পল। তো মানে জাস্ট চলতে হয় আর কি, মানে টর্চও নাই, আলোও নাই, কিচ্ছু না। একটু জাস্ট সামনে হাঁটছি,
হঠাৎ আমার এই যে নেকে কেউ যেন টাচ করলো, ধাক্কা না, মাইন্ড ইউ, এটা ধাক্কা না, এটা টাচ, কিন্তু ভীষণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা একখানা টাচ। আবার আমার না ওই শিভারটা আসলো, কেন জানি মনে হলো যে একটা ড্রাফট, মানে যেটাকে মানে কি হাওয়া একটা না জাস্ট বয়ে গেল কোথা থেকে যেন। আচ্ছা, আমি না ব্যাপারটা ঠিক ফ্ল্যাশের মতো একটা, হ্যাঁ আমি থাক, কিছুই হয় নাই, মাইন্ড প্লেইং ট্রিক্স। হ্যাঁ, আমি আস্তে করে নিচে গিয়ে আমার জায়গায় দুইটা আলমারির মাঝখানে আমি অবস্থান নিয়ে নিলাম। ভেরি গুড। শুনতে পাচ্ছি নিচের থেকে আওয়াজ হচ্ছে, বুবাই খুব চিৎকার করতে করতে আসছে একটা গ্রুপকে লিড করে গিয়ে। কারণ আমি যেখানে অবস্থান করছি করিডোরের ওই এন্ডে আমি শুনতে পেলাম যে কেউ আসছে। আচ্ছা, এবং ঠিক 2 মিনিট পরে চিৎকার চেঁচামেচি করে কেউ চলে গেল ওখান থেকে। পরে বলছি কি হলো এটা। তো এই সময় আর কি যে আমি ওয়েট করছি ওরা আসবে আসবে, আমি কিন্তু গলা পাচ্ছি বুবাইয়ের যে ও সবাইকে নিয়ে উঠছে উপরে, কিন্তু তাও আসছে না কেউ। কেন এখনো পর্যন্ত, এখনো কেন আসছে না? তখন এট দ্যাট পয়েন্ট ইন টাইম আমার একটুখানি বেসিক্যালি একটু সিগারেট খাওয়ার ইচ্ছা করছে। না আমার কাছে সিগারেট আছে, সব নিচে রাখা, না আছে লাইটার, না আছে কিছু। এত দেরি হচ্ছে, আমি থাক দৌড়, আমি বেরোই। বাই দেন ওরা কিন্তু অনেকটা সামনে চলে আসছে, আমি বেরোইছি। লাইট কিন্তু মাইন্ডে এখানে কোনো লাইটের কোনো সোর্স নেই, পুরো জিনিসটা অন্ধকার। ওই কিছুক্ষণ পরে ওই আই অ্যাডজাস্ট করলে যেটা মনে হয় না, ইউ ক্যান মেক আউট শেপস, একদম কেউ একজন আসছে টাসছে, হয়তো সামথিং ইজ হ্যাপেনিং। আমি ওদের দিকে আস্তে আস্তে করে এগিয়ে হাঁটতে থাকি। হঠাৎ একটা ঘটনা ঘটে, তারা অ্যাবাউট টার্ন নিয়ে সবাই মিলে দৌড়ে চিৎকার করতে করতে নিচে চলে যায়। এই সময় আমিও তারপরে নিচে যাই। সবাই দেখি আমার উপরে ভীষণ রাগ, ইনফ্যাক্ট রীতিমতন হামলা করে বসলো যে ভাই ভয় দেখানোর একটা লিমিট আছে, এরকম করে তো ভয় দেখানোর কোনো মানে হয় না। না এইগুলো কি, ওই মানুষের তো হার্টের প্রবলেম থাকতে পারে, আমরা তো এত কিছু জানি না কার কি প্রবলেম আছে কি না। ভাই লিমিট ছাড়া যাও না ভাই, ফাইজলামের একটা লিমিট আছে, লিমিট ছাড়া যাও না তোমরা, প্লিজ ডোন্ট ডু অল দিস থিংস। আর রাজস্বী আর অরিজিৎ দুইটা ছেলে ছিল, ওরা পাশের ঘরে বসে বলছে কি না না ভাই এখানে কোনো একটা গন্ডগোল আছে, এখানে কোনো একটা গন্ডগোল আছে। তখন অরিজিৎ আর রাজস্বী আমাকে বললো যে কিরিয়া আমরা যেখানে লং বেঞ্চ গুলো রাখা আছে আমরা ওইখানে লুকাইছিলাম, আবার ভয় দেখাবো বলে। ঠিক মনে হলো তুমি আসলে, তোমার বুটের আওয়াজগুলো ক্যাচ 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 করে, আমি আর্মি ইস্যু বুটস পরতাম তখন, ক্যাচ 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 করে আসলো এবং খুব মানে নর্মালি তুমি বললে এই যা যা। তারপরে আমরা রিয়েলাইজ করলাম দ্যাট ইউ আর নট দেয়ার। ও মাই গড। আমরা ভয়ে ওইখানে দৌড়াইছি জাস্ট। অন্যদেরকে জিজ্ঞেস করলাম ভাই হোয়াটস দ্য প্রবলেম, বলে তুমি লাইটার জ্বালায় আমাদের দিকে আসতেছিলাম। আলোই তো ছিল না আপনার কাছে কোনো? আমার কাছে কিচ্ছু নেই ভাই। সবাইকে বললাম যে দেখো দিস ইজ অল মাই বিলঙ্গিংস আর রাইট ওভার হিয়ার, আমি কিচ্ছু নিয়ে উপরে যাই না। বলে না তুমি আলো জ্বালায় ধুপ্তি ভূত সেজে আমাদের সাথে আসো মস্করা করতে। তা আমি কি অ্যাপারেন্টলি দেখেছে যে আমি একটা আলো জ্বলছে এবং একটা লাইট নিয়ে আসছি, যেটা মানে অনেক বয়স্করা বলে যে ধুপ্তি আলা ভূত, মানে বেসিক্যালি একটা স্পিরিট যখন তোমাকে কিছু খুব দেখাইতে চায় তখন সে না সব তার এনার্জি এক জায়গায় কনসেন্ট্রেট করে এবং কম্বাস্টেবল হয়ে যায়। আচ্ছা, আলো আগুন আলেয়া আসে না জিনিসপত্র, ওয়াই বিকজ দে কম্বাস্ট। ঝগড়াঝাটি হলো অনেক। আমি সেদিন বেশ মানে আমার না খুব মেজাজ খারাপ হলো, কাউকে সেদিন লিফট দিই, আমি নিজে নিজে চলে গেছি। সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এই মাঝরাতে আমার হঠাৎ ঘুম ভাঙে, মানে পুরো মনে হচ্ছিল যেন কেউ আমার গলা চেপে ধরছে। ইনফ্যাক্ট স্বপ্নে আমি দেখি যে মানে লম্বা চুল যদি কার্টুনের মতন আমার মুখের মধ্যে এসে পড়ে, আমি কোনো ফেস দেখতে পাচ্ছি না, কেউ যদি আমার গলা টিপে কিরকম লাগে আমার সেইভাবে হঠাৎ ঘুম ভাঙলো ধরপড় করে। ওই দিন রাত্রের বেলায় মাঝরাতে ইনফ্যাক্ট ঘুম ভেঙে দেখলাম যে কিছুই নেই, কাউকে তো বলার কিছু নেই এসব। হ্যাঁ, আমার মাকে বললে বলবে তুই ভয় পেয়েছিস, হ্যাঁ বাবা তো ইমিডিয়েটলি হেসে উড়াই দিবে পুরো জিনিসটা। হ্যাঁ ওকে ফাইন, নট এ প্রবলেম। পরের দিন সকালবেলায় গেলাম বেশ আর্লি সরস্বতী পুজোর দিন, দেখি অ্যাটমসফিয়ারটা না খুব সম্বার
অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব ওই আগের ব্যাপারটা জানাই হয়ে গেছে। হ্যাঁ, সবাই কিন্তু ভীষণ যেন বেশ কিরকম একটা চুপচাপ, আমি যেন কিরকম একখানা এনিমি তাদের মাঝখানে আসছি। তো আমার একটা ছোট ভাই ছিল, খুব আমার ভালো একটা নেওটা ছিল আর কি, অরণি আমাকে বললো, কি রে জানো, কালকে আমি 3 বার ঘুম থেকে উঠছি এবং I saw in my dreams that একটা woman, she was coming and trying to throttle me. কি স্বপ্ন তো, আরো আছে ব্যাপার, আরো আছে মধ্যে। হ্যাঁ, she was trying to throttle me. আমি 3 বার আমার ঘুম ভাঙছে এইভাবে। She had long hair and it was so scary. ঘটনাটা হচ্ছে কি, ওরা তো আমার থেকে সকালবেলা আসছে। 6 জন ওরা ছিল, 6 জন একই স্বপ্ন দেখছে। 6 জন একই স্বপ্ন। আমি কিন্তু তারপরে থেকে আর এই স্বপ্নটা দেখি নাই, কিন্তু ওরা যে 6 জন, তারা কিন্তু এই স্বপ্নটা রেগুলারলি দেখে যাচ্ছে, রেগুলারলি। এবং আস্তে আস্তে করে এটা একটা মাস হিস্টেরিয়ার মতন এই 6 জনের মধ্যে নিচ্ছে। সবাই খুব সাসপিশিয়াস, সবাই আমাকে দোষ দিচ্ছে যে ইউ হ্যাভ স্টার্ট আ হর্নেটস নেস্ট, কিছু একখানে এখানে ছিল, তুমি ওখানে একটু নাড়াটাড়া দিছো, ইউ শুডন্ট হ্যাভ ডান দিস, তোমার ভুল। এবং এরা বাথরুমে যাচ্ছে বাবা মাকে সাথে নিয়ে। আমি জানি কাল বাদে পরশু এটা আমার দিকে ঘুরে আসবে, কেন আমি তখন কলেজ ইউনিয়নের প্রেসিডেন্ট। তুমি কিছু একটা করেছো, তুমি দায়ী, আমি ওর থেকে সিনিয়র তখন এখানে, ইউ আর দ্য ওয়ান এট ফল্ট। আমি জানি এটা ঘুরে আসবে আমার দিকে, আমি খুব ওয়ারিড। এবং আমি ওয়ারিড ছিলাম যে এদেরকে দেখে যেইভাবে না এরা ভয়ে ভীত হয়েছিল এক একজন, আমার এই জিনিসটা খুব খারাপ লাগছিল পুরো জিনিসটা। তো তখন যেটা হলো, একদিন আমি মানে আমার বাসার সামনে আমাদের রীতিমতন একটা রক ছিল, ইট ওয়াজ আ পিস অফ স্ল্যাব স্টোন, ওখানে আমরা বসে আড্ডা মারতাম। তো আমাদের আরেক সিনিয়র ভাই রুনুদা আমাকে জিজ্ঞেস করলো, কি চিরু, কি অবস্থা, তুই এরকম করে বসে আছিস কেন? রুনুদার ফ্যামিলি আবার হচ্ছে কি খুব একটা লং লাইন অফ তান্ত্রিক ফ্যামিলি আর কি। আমি রুনুদাকে সব বলি, রুনুদা বলে চল বাবার সাথে দেখা করি। রুনুদার বাবা শ্যামল ভট্টাচার্য, উনি বেসিক্যালি পেশায় উকিল, লাস্ট অফ দ্য তান্ত্রিক, লম্বা চুল, দাড়ি, টিকা, আবার উকিলের পোশাক। হ্যাঁ, অদ্ভুত একটা কম্বিনেশন। হ্যাঁ, এবং উনি চান না যে ওনার মানে আগামী জেনারেশন তান্ত্রিক হোক বা কিছু, হি ইজ দ্য লাস্ট, দ্যাটস হোয়াট হি সেইজ আর কি, সবসময় উনি এটা বলেন। এবং উনুদা গিয়ে বাবার সাথে কথা বললেন, মানে শ্যামল কাকুর সাথে কথাবার্তা বললেন বলা ঠলার পরে যেটা হলো যে শ্যামল কাকু উনুদাকে বললো যে এই চিরুকে বলিস আমার সাথে দেখা করতে। তো আমি গেলাম, আমার কাকুকে সবকিছু বললাম। তো এইটা ছিল আমার যতদূর মনে পড়ে বুধবার, মানে পুজোটা ছিল শনিবার দিন, এটা অলরেডি বুধবার, রিকারিং ড্রিমস চলছে, প্রচুর প্রবলেম হচ্ছে সবার মধ্যে। তারা রাতের বেলা উঠে বাথরুমে যেতে গেলেও বাবা মাকে নিয়ে যাচ্ছে, এদিক থেকে ওদিক থেকে যেতে গেলেও কিছু একটা হচ্ছে। তো রুনুদার বাবা বললো যে ওকে ফাইন, শনিবার দিন আমি কলেজে যাব 12টার পর তোর সাথে। তো আমি শ্যামল কাকুকে নিয়ে মানে একদম পুরো সিনটা রিএনঅ্যাক্ট করলাম। আমি এখানে ছিলাম, এখানে ওইখানে। হঠাৎ সে ওই ফিজিক্স ডিপার্টমেন্টের ওই কোলাপসেবল গেটটার ওইখানে গিয়ে বললো, ওই ওখানে কি আছে? কাকু ওই দিক দিয়ে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। সে আমার সাথে ঘুরে ওই দিক পর্যন্ত গেল। ওইখানে একটা জেন্টস বাথরুম ছিল, সে একদম ওই বাথরুমের সামনে দাঁড়িয়ে গিয়ে বললো, এখানে তো একটা কিছু আছে, এখানে তো একটা কিছু আছে। তো একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন সুভাষ দা, ওনার আবার একটু মাথাটা কিঞ্চিত খারাপ ছিল আর কি। সুভাষ দা হঠাৎ একদম শ্যামল কাকুর হাত ধরে বলে, স্যার আপনি কিভাবে জানলেন? বলে, স্যার বহুবার আমি এরকম ধোকা খেয়েছি স্যার। আমি হঠাৎ দেখি যে একজন মহিলা জেন্টস বাথরুমের দিকে যাচ্ছে, না মাইন্ড ইউ, কোনো সাদা শাড়িও না, কোনো লাল শাড়িও না, একদম নর্মাল শাড়ি পরা এক মহিলা যাচ্ছে। বলে 2-3 বার আমি এই ওদিকে যেও না, ওদিকে যেও না, ওটা হ্যাঁ জেন্টস বাথরুম, দেখি ডিসঅ্যাপিয়ার করে গেল। তো লুলুদার বাবা তখন শ্যামল কাকু বললেন যে ভাই এখানে কিছু একটা আছে, কি আছে, আই নিড টু নো দ্যাট ফার্স্ট, তারপরে তো আমি সবকিছু করতে পারবো, কিন্তু কি আছে? আস্তে আস্তে করে সব গল্প বেরোনো শুরু করলো। এরকম এক মহিলার, যাকে মাঝে মধ্যেই এই 3rd ফ্লোরে দেখা যায়, যেমন এক কপতি ছিল কাপল, যারা প্রেম করতো এখানে বসে, তাদেরকে তো রীতিমতন ইশারা দিয়ে পিক করে গেছে আর কি, ভয়। তারপরে তারা ওখান থেকে চলে যায় আর কি। হ্যাঁ, তারপরে তারা জনগণের মধ্যে মিশে যায়। তারপরে আমাদের একজন অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জগন্নাথ দা, উনি বললেন যে এরকম একটা উইন্টার
দুপুরবেলা যখন আমাদের মানে কলেজ বন্ধ থাকে কিন্তু ওনাদের অফিস খোলা থাকে, উনি রোদ পোয়াতে উপরে শুয়েছিলেন ছাদে। তখন নাকি গলা চিপ দিয়ে ধরছিল এবং সেম ড্রিম যেটা আমাদের সবার হয়েছে ওই রকম। তো শ্যামল কাকু যে কথাটা বললো যে এটা দেখ দুটো ব্যাপার আছে, খুঁজে বার করো এটা কি, কে রূপ, কি কোনো একটা ঘটনা তো ঘটেছে ভাই এখানে, কেউ কিচ্ছু জানে না। কেন দ্য ওল্ডেস্ট এমপ্লয়ি তখন ওইখানে প্রবীরদা যিনি সিকিউরিটি, উনি 88-এ জয়েন করেছেন। 84-এ কলেজ স্টার্ট হয়েছে, অ্যাবাউট 79 না 80 থেকে কলেজ তৈরি হচ্ছে। আচ্ছা, কেউ তো কিচ্ছু জানে না। তো অনেক একটু চিন্তা ভাবনা করার পরে হ্যাঁ প্রবীরদাই আমাকে বললো, এগুলো দেখো প্রথম যে সিকিউরিটি গার্ড এখানে ছিল হ্যাঁ একজন বিশ্বাসবাবু বলে, একবার যাও তো, উনি হয়তো কিছু জানলে জানতে পারে। তো কলেজের রেজিস্টারের থেকে খাতার থেকে ওনার অ্যাড্রেস বার করলাম, উনি রিটায়ার্ড, উনি বারুইপুর বলে একটা জায়গায় থাকেন, ট্রেনে করে যেতে হবে। আমি আর রবিউল্লাহ গেলাম ওখানে, সেখানে উনি গল্পটা বললেন। ইয়েস, ওখানে একটা ঘটনা ছিল। আমরা একটা ব্রেক নিয়ে তারপরে ঘটনার বাকি অংশটা শুনবো। তাহলে একটা ছোট্ট ব্রেক নেই, ব্রেকের পরে বাকি অংশটুকু শুনবো। সুতরাং আমাদের যেহেতু সময় খুব কম, আমরা সরাসরি ব্রেকটা নিয়ে আসছি। ওয়েলকাম ব্যাক। আমরা কোনো কথা না বলে সরাসরি মাইক দিয়ে দিচ্ছি দাদার কাছে এবং দাদা শুরু করে তারপরে হ্যাঁ সবাই মোটামুটি মনে আছে নিশ্চয়ই, যে আমারই মনে আছে যে ওইখানে যাওয়ার পরে তারপরে উনি কি বলেন সেই সিকিউরিটি গার্ড। মানে মনে হয় ভূত এফএম-এর এটা একটা রেকর্ড, এত লম্বা একটা গল্প, গল্পের মাঝখানে ব্রেক। আই এম সরি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দিস। তো এই রবিউল্লাহ আর আমরা যখন গেলাম ওখানে ট্রেনে করে শিয়ালদা থেকে 25 কিলোমিটার দূরে, তখন এই বিশ্বাসবাবু আমাদেরকে আসলে গল্পটা বললেন। গভর্নমেন্টের ব্যাপার তো সবকিছু খুব হাস হাস হয়। 1982, 81 সামথিং লাইক দ্যাট। কলেজ তখন তৈরি হচ্ছে, 3rd ফ্লোরটা ইনফ্যাক্ট তৈরি হয়ে গেছে, দেয়াল তখনও হয়নি। তো এই সময় 82 নাগাদ সল্টলেক কিন্তু বেশ খালি ফাঁকা একখানা জায়গা। আচ্ছা হ্যাঁ, এবং এখনকার মতো না, এখনকার মতন একদমই নয়। ইনফ্যাক্ট ওখানে তখন টিচার্স কোয়ার্টার্স গুলো আছে সামথিং লাইক হিয়ার এন্ড দেয়ার, ম্যাক্সিমাম ডুপ্লেক্সেস গুলো যখন আছে সেগুলো তখন হয় নাই। আচ্ছা, নাথিং লাইক দ্যাট এট অল। তো সেখানে যেটা হয়, একটা মহিলা ছিলেন, ওনার হাজবেন্ড রিসার্চের কাজে ইউএসএ আর সাম প্লেস, আমি জানি না কোথায় এক্স্যাক্টলি গেছে, উনিও জানেন না, আমার মনে হলো ইউএসএ বলে বললাম আর কি। আর উনি আমাদের এই কলেজের যে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন তার সাথে প্রথমে প্রণয় ঘটে। এই জিনিসটা আরেকটু আগায়, তারপরে মহিলা একদিন ডিসকভার করে যে উনি অন্তঃসত্ত্বা, শি ইজ প্রেগন্যান্ট। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে উনি গিয়ে তখন বলে যে ভাই ডু সামথিং অ্যাবাউট দিস, আমার হাজবেন্ড ফিরে আসবে, ডিভোর্স দেবো, ম্যারি মি, ডু হোয়াট এভার, মানে জাস্ট সেভ মি আউট অফ দিস, হেল্প করো। ইঞ্জিনিয়ার সাহেব জিনিসটাকে খুব একটা বেশি গুরুত্ব পাত্তা না দিয়ে আস্তে করে ওখান থেকে সাইড কেটে নেয়। হি গোজ সামওয়্যার এলস। মহিলা 3rd ফ্লোরের থেকে, ইনফ্যাক্ট যে স্পটটাতে আমি উঠে দাঁড়িয়েছিলাম যেখানে আমি ফার্স্ট ওই হাড় কাঁপুনি ঠান্ডাটা পেলাম আর কি, উনি ওইখান থেকে জাম্প করে, মরতেন না। কেন, ওইটুকুনি হাইটের থেকে মানুষ পড়লে ইউজুয়ালি কিছু না হলে মারা যায় না। কিন্তু আমি যে সুইমিং পুলের কথাটা বলেছিলাম না, এই সুইমিং পুলটা আর আমাদের কলেজ তো পাশাপাশি, ওয়ালটা হচ্ছে গিয়ে 2 ফিট, তার উপরে হচ্ছে লোহার শিক। আচ্ছা 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 আচ্ছা, নেট লোহার শিক। She basically got impaled on it. আচ্ছা, spotted. বিশ্বাসবাবু মনে করেন যে এই মহিলার আত্মাই এইখানে ঘুরে বেড়াচ্ছে, বিকজ দ্যাট ইজ অ্যান অতৃপ্ত আত্মা। এবং এটা শোনার পরে আমি এসে শ্যামল কাকুকে সবকিছু বলি যে আমার মনে হচ্ছে এই 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 এই। তো শ্যামল কাকু বলে যে দেখ, বেস্ট জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা শ্রাদ্ধ করবো, ওখানে বেশি লোককে ইনভলভ করবে না, আমরা ওখানে একটা শ্রাদ্ধ করবো। হিমসেলফ, সে নিজে একটা অ্যাকমপ্লিশ প্রিস্ট আর কি, শ্রাদ্ধ করবো একটা, তাহলে যদি আত্মার কোনো শান্তি হয়, দেখা যাক সলিউশন কিনা জানি না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে শ্যামল কাকু, সবাই তো অনেক ভয়ভীত হয়ে আছে, ভয়ে কিন্তু সবাই, এইটা কি করি? তো শ্যামল কাকু তখন বললো যে একটা কাজ কর, আগামী মঙ্গলবার আছে, যা কোনো একটা কালী মন্দিরে যাবো, উনি তোমার কালীর উপাসক,
যা কোনো একটা কালী মন্দিরে যা, মন থেকে ক্ষমা চা, মন থেকে প্রে কর, একটু মোমবাতি জ্বালা, মন থেকে চা আমাদেরকে রক্ষা করো। আমি তো তখন আবার নতুন নতুন কমিউনিস্ট পার্টি করি, আমি তো তখন এথিয়েস্ট বিশাল বড়। আমি বললাম যে আমার কথা কি কেউ শুনবে? বলে তোর কথা যদি না শোনা, চারিপাশে তো অন্যরা আছে রে যারা ভয় পেয়েছে, তাদের কথা তো শুনবে, তোরা যা এটা কর, শনিবার দিন আমরা শ্রাদ্ধ করবো। মজার জিনিসটা হচ্ছে কি রাসেল, মঙ্গলবার দিন আমার ওই ছোট্ট মারুতি 800 করে আমরা 7 জন লেক কালীবাড়িতে গেছিলাম। এবং আমি খুব একটা রিলিজিয়াস না, আমি একটু অ্যাগনস্টিক। আমিও সেদিন দ্বারা একটুখানি আর কি সবার জন্য প্রে করি ওখানে, যে এই অ্যাটমসফিয়ারটা ভালো লাগছে না, হ্যাঁ ডু সামথিং প্লিজ। ভালো, পরের দিন থেকে যেটা বুঝলাম আর কি, সবাই অনেক শান্তি পেয়েছে, নোবডি কমপ্লেন্ট যে না এই পিসটা দরকার ছিল, স্বপ্ন আসছে না, ঘুমাতে পারছি, সব ঠিকঠাক। পরে শনিবার দিন আমরা একটা ছোট্ট শ্রাদ্ধ অনুষ্ঠান করলাম কলেজের মধ্যে, এবং এটা 6 জন ছিলাম ওখানে, আর কেউ জানে না এটার ব্যাপারে। আমরা 6 জন ছিলাম, যেখানে মালি, আমি, তারপরে প্রবীরদা, বুবাই, হ্যাঁ শ্যামল কাকু, আমরা করলাম করে টোরে আর কি, যা মানে যেরকম পুরো একদম যা সবকিছু করতে হয় সবকিছু করে টোরে আমরা মনে করলাম যে ঠিক আছে এবার দেখা যাক কি হয়। ভালো জিনিসটা বলি, মজার ব্যাপারটা বলি, যাই হোক এরপরে থেকে আর কোনো দিন কোনো ইনসিডেন্ট হয়নি। আচ্ছা, নট এ সিঙ্গেল ইনসিডেন্ট হ্যাপেন্ড আফটার দ্যাট। কমপ্লেন আর কোনোদিন পাইনি কারোর থেকে। তারপরে এনিওয়েজ কাজে কর্মে ব্যস্ত হয়ে গেলাম। এই শ্যামল কাকুর সাথে অনেক জায়গায় অনেক কিছু করেছি। তারপরে আমার প্যারানরমালের প্রতি ইন্টারেস্টটা শ্যামল কাকুর থেকে তারপরে আসে। আচ্ছা, আগে কোনো জিনিসে বিশ্বাস ছিল না, বিশ্বাসটা তারপরে আসে আর কি। ওই যে ব্যাপারটা বলে না, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। হ্যাঁ, whether you believe or whether you don't, it's completely up to you. আমার বিশ্বাস জন্মায় তারপরে থেকে। That's about it. এই হচ্ছে গিয়ে চমৎকার স্টোরিটা, চমৎকার অনেক ঘটনা। এবং আপনি বলছিলেন যে একটু আগেও, আপনি আসার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা যদি ছোট্ট করে আমরা শুনে নিতাম। এইটা তো রোজকার ঘটনা আসলে। এক্সপ্লেনেশন কিছু নেই এখনো পর্যন্ত আমার কাছে, কেন আমি ইচ্ছা করে কোন রকমের মানে ইনভেস্টিগেশন করছি না এর মধ্যে। কারণ আমার ওয়াইফ এট দিস মোমেন্ট শুনছে এবং বাসায় একা আছে, বেশি ভয় দেখাতে চাই না। কিন্তু এই যে আমি আসার আগে যেটা হলো যে বাসার রেডিও নেবে, অ্যাপ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, অ্যাপকে আমি কিন্তু ইয়ে করে দিলাম একটু, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাপ ছাড়া কোনো উপায় নেই। তো আজকে হঠাৎ দেখা যাচ্ছে যে ইয়ে পাচ্ছে না, ওর হেডফোনটা পাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ হেডফোনে আমি কিভাবে শুনবো? তুমি স্পিকারে লাগাই শোনো। হ্যাঁ না, হেডফোন নেই। আমি আমার একটা পুরানো হেডফোন থেকে খুলে দিলাম, দেখো তুমি এটা। আমরা জায়গাপত্র কিন্তু পুরো সার্চ করলাম, এভরিথিং হ্যাজ বিন সার্চ। ড্রয়ার টেনে সার্চ করেছি, যেই ড্রয়ারটা মেডিসিনের ড্রয়ারটা টেনে সার্চ করেছি, ওর মধ্যে তখন কিচ্ছু পাওয়া যায়নি। হ্যাঁ, ঠিক আমি বেরোবো এখানে আসার আগে আবার সেই ড্রয়ারটাও খুললো, রোল করা ওখানে হেডফোন। একটা ইনসিডেন্ট, এরকম একখানা ফটো অ্যালবাম, বেসিক্যালি ওর ছোটবেলাকার ছবি, আমাদের কিছু বিয়ের ছবি, ডিসঅ্যাপিয়ার হঠাৎ একদিন একটা ড্রয়ারের থেকে, এবং খুঁজে পাই না। 1 মাস পরে এমন একটা জায়গায় জিনিসটা পাওয়া গেল যেখানে আমরা মোটামুটি রোজই ওইটা খুলি দেখি। হ্যাঁ, ওইখানে পাওয়া গেল। এই জিনিসপত্র মাঝে মধ্যে মিসপ্লেসড হয়। এই তো আমরা আজকে শেষ করি ওইটা দিয়েই, সেটা হচ্ছে এই যে মিসপ্লেস হচ্ছে, এই জিনিসটা একটু ব্যাখ্যা দিয়ে তাহলে আজকে শেষ করেন, কেন হয় এটা? অনেকে ইগনোর করে। হ্যাঁ, অনেকে ইগনোর করে। তার কারণ হচ্ছে কি যে একটা কথা আছে না ইংলিশে, ইগনোরেন্স ইজ ব্লিস। রাইট। ইগনোর করলে আমার মনে শান্তি থাকে, বাহ ভালো আছি, আমার চারিপাশে কিচ্ছু হচ্ছে না। বিড়াল যে চোখ বন্ধ করে ধপ করে দুধ খেয়ে না, এই ভেবে যে আমাকে কেউ দেখছে না, আরে আমি সব খেয়ে ফেললাম। ইগনোরেন্স ইজ ব্লিস। আমি সবসময় লিসনারদেরকে বলবো যে পারলে ইগনোর করেন, তাহলে হয়তো ভালো থাকবেন। বাট আমি যে জিনিসটা বুঝেছি আর কি, সেটা হচ্ছে কি যে জিন বাচ্চাও তো হয়, খেলতে চায়, খেলে। এরকম ইনসিডেন্ট অনেক আছে, আমি বলতে পারবো না, কারণ এগুলো প্রাইভেসি উল্লঙ্ঘন হয়ে যায় মাঝে মধ্যে। আশেপাশে অনেক ইনসিডেন্ট আছে।
ফেমাস সেলিব্রিটিদেরকে নিয়ে এরকম ইনসিডেন্টস আছে। আচ্ছা, যে পরে গিয়ে দেখা গেছে আর কি যে আছে এখানে ছোট বাচ্চা, সে ক্ষতি করে না কারোর, এই একটু খেললো, এখান থেকে ওখানে নিয়ে গেল, ওখান থেকে ওখানে নিয়ে গেল, এখান থেকে ওখানে নিয়ে গেল। কিছুক্ষণ আগে জার্মানি থেকে একজন আমাদেরকে একটা ইমেল করেছে না, রাইট, হ্যাঁ, পল্টারগাইস্ট, হ্যাঁ, নয়েজি গোস্ট, হ্যাঁ, নটি গোস্ট, পল্টারগাইস্ট অ্যাক্টিভিটি এটাকে ইংলিশে বা বাইরে সবাই যেটাকে বলে পল্টারগাইস্ট অ্যাক্টিভিটি। একটু এখান থেকে সরে একটা জিনিস বুঝতে হবে যে স্পিরিটদের না কোনো কোনো জিনিসের প্রতি খুব মানে ইয়ে থাকে, ফ্যাসিনেশন থাকে, ওইগুলোই মিসপ্লেসড হয়। এই চাবি, এই রাখলাম রাখলাম রাখলাম, কোথায় রাখলাম, ও আমার মনের ভুল, কোথায় রেখে ফেলেছে, আবার পেয়ে গেলাম। লিসনারদেরকে যেটা বলতে চাই হচ্ছে কি যে যদি এরকম কোনো ইনসিডেন্ট আপনাদের হতে থাকে, জাস্ট একটুখানি পয়েন্ট টু বি নোটেড হচ্ছে কি কোন জিনিসটা মিসিং যাচ্ছে, রেগুলারলি একটু পয়েন্ট করে রাখবেন। যদি দেখেন যে ভয়াবহ অবস্থা হয়ে গেছে, তখন আই থিঙ্ক ইউ শুড গেট এক্সপার্ট হেল্প, তাই না? বাট ওভারঅল এরা আমি যা বুঝতে পেরেছি যে এরা হার্মলেস। আচ্ছা, ওভারঅল হার্মলেস। সো মানে এটা নিয়ে যদি একদম কেউ যদি এরকম ইগনোর করতে চায় তো ইগনোর করতে পারে, আর যদি কেউ মনে রাখে সেটা, আমি সবসময় বলি ইগনোরেন্স ইজ ব্লিস। কেন এক্ষুনি আমার দৌড় দিয়ে বাসায় যেতে হবে, বুঝছো? একজন মনে হয় ভয় পাচ্ছে শুনতে শুনতে। আমরা আমাদের ভাবিকে বলছি যে ভাবি, থ্যাংক ইউ সো মাচ, আমাদের কে শুনছেন আপনি, এবং আপনাকে এই যদি একদিন দেরি হয়ে গেছে তারপরেও শুভ বিজয়ের শুভেচ্ছা। এখন তো 2 দিন দেরি হয়েছে। হ্যাঁ, আমরা আশা করবো যে মাঝে মাঝে আমরা এরকম কৌশিকদেরকে নিয়ে আসবো এবং আপনি আপত্তি করবেন না আমাদেরকে। তো অনেক অনেক ধন্যবাদ কৌশিকদা আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে সামনে তো আরো মানে এই যে আমাদের এই মাসেই আছে হচ্ছে আপনার হ্যালোইন আছে। সো হ্যালোইনের একদম আগের এপিসোডে আপনাকে পেয়ে আমাদের অনেক ভালো লাগলো, এবং আমি দেখতে পাচ্ছি যে সবাই যে পরিমাণ প্রশংসা করছে, যাতে অনেকেই আপনার গল্প শুনে রীতিমতন মুগ্ধ, এবং আমি দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না, অত হয়তো ভয়ের কোনো ব্যাপার নেই, এরকম কোনো ভয় ঠয় নেই না, কিন্তু জিনিসটা সবাই ফিল করতে পেরেছেন। এবং এই যে আপনার কথার মাধ্যমে সবাই, আমি নিজেও কোনোদিন আপনি যে জায়গার কথা বললেন সেই জায়গায় যাইনি, কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠলো সেই করিডোর, সেই 3rd ফ্লোর, সেই ওয়াশরুম। একবার মনে হয় সামথিং ক্লোজ টু এ গোস্ট দেখছি। 25 কিলোমিটার পরে গিয়ে আমার রিয়েলাইজেশন হয়েছে যে কিছু মনে হয় একটা দেখলাম। সবকিছু ঘটে যায় রিয়েলাইজেশন, কিন্তু সেটিংটা কিন্তু অনেক পরে করে। হ্যাঁ, রীতিমতো মানে এটা মনে হয় এই গল্পের মধ্যে আছে, ওই বইয়ের মধ্যে মনে হয় স্টোরিটা আছে। 25 কিলোমিটার পরে আমি গিয়ে বুঝতে পারছি যে আমি মনে হয় কিছু একটা দেখছি। হ্যাঁ, সেটাই বইয়ের মধ্যে আছে এটা। হ্যাঁ, সো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে দেখতে পাচ্ছি ইহাম আমাদের লিখেছেন ঝিনাইদহ থেকে, হাসান হোসাইন মিরপুর থেকে আমাদের লিখেছেন, এবং আমাদেরকে SMS করে লিখেছেন। দেখতে পাচ্ছি তুষার চিটাগং থেকে দারুণ তাই লিখেছেন, কৌশিককে আমার নমস্কার, তিনি খুবই চমৎকার একজন মানুষ। আচ্ছা, চিটাগং থেকে লিখছেন, আপনাকে নিশ্চয়ই পরিচিত না, তারপরে উনি শুনেই আপনাকে বরাবর বাসা চিটাগং। আচ্ছা, তিমাত আমাদের SMS করেছেন, রাকিব দিনাজপুর থেকে SMS করেছেন, শুভ আমাদের SMS করেছেন ওয়াসা থেকে, এছাড়াও জয় আমাদের তেজখুনি পাড়া থেকে SMS করেছেন আমাদেরকে এমনি রাকিব, এছাড়াও তানিশা আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রাজিন ধানমন্ডি থেকে, এবং সবাই প্রশংসা করছেন, শুধু আলাদাভাবে পড়ছি না। SH আবরার আমাদের হাজারিবাগ থেকে SMS করেছেন, এবং এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সামিয়া লালবাগ থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে সুহাস সহ আরো অনেকে। সো আমরা আবার একটা বিরতিতে যাই, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসি। বুঝি নাই না, আজকে যাবে না, টাইম আমরা যদি পরে পাই তাহলে, আচ্ছা রেকর্ড ফাইল একটা শুনি, শোনানোর পর তারপর একটা বিজ্ঞাপন বিরতিতে যাই আমরা, এবং তারপরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড টু ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তার আগে একটা রেকর্ড ফাইল শুনে আসবো আমরা। Hello everyone, it's me again with my experience. Hello Rasabai, how are you? And hope you're fine. Obviously you're fine as well. All the time I guess. আমি আসলে যে স্টোরিটা এখন শেয়ার করতে যাচ্ছি সেটা ছিল 2013-এর স্টোরি, well experience also, not a story. আমি তখন আসলে এখানে লুইস PSP ব্যাংকে জব করতাম. I gave up the job after the incident because obviously I wanted to move up to go into investment banking. So yes, এটা 2013 October ঘটনা, literally
2 months before I moved my job. I used to work as business development manager. তখন আসলে একটা ইউরোপিয়ান লেজিসলেশনের কারণে আমাদের Lloyds TSB ব্যাংকের 600 branches sold out করতে হয়েছে TSB এর কাছে, which actually they split it out, Lloyds and TSB. So আমাদের business development গ্রুপের আমরা 4 জন মেম্বার ছিলাম। 4 জন মেম্বার, we had to go to Scotland for about 4 weeks. Every week একজন করে, তো আমরা ব্রাঞ্চ ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিলাম। যাই হোক, যাওয়ার জন্য আসলে আমি এক সানডেতে রওনা হই রাতের বেলা, রাতে না 6টার দিকে, সন্ধ্যার দিকে রওনা হই। স্কটল্যান্ড গিয়েছি, এভরিথিং ওয়াজ ফাইন। I checked into a hotel which obviously pre-booked, and then Monday morning আমি আমার অফিসে যাই, ওখানে একটা ব্রাঞ্চে। ওখান থেকে ব্রাঞ্চে কাজ শেষ করি around 6 o'clock, মানে 5:30 6 o'clock। তো আমি আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাই ওখান থেকে। বেসিক্যালি আমার about 2 hours ড্রাইভে একটা জায়গা হচ্ছে ইবোনাচে, এটা হচ্ছে স্কটিশ হাইল্যান্ডে, এটা গ্লাসগো ন্যাশনাল পার্ক পার হয়ে ওখানে যেতে হয়। তো ওখানে আমি রাতে থাকবো, হোটেল অলরেডি বুকড ছিল। তারপরের দিন সকালে ওখানে একটা ব্রাঞ্চ আমরা ইনভেস্টিগেট করবো, বেসিক্যালি অডিট করবো। যাই হোক, আমি গাড়িতে একাই ছিলাম তখন, বিকজ আমার কলিগ যেটা ওর বাসা ওখানে ছিল দেখে সে বিকালবেলায় চলে গিয়েছিল বাই হিমসেলফ। তো আমি আসলে ওই ন্যাশনাল পার্ক, বেসিক্যালি ফরেস্ট, ওখানে মাঝখান দিয়ে আমি ড্রাইভ করতেছিলাম। যাওয়ার সময় I felt okay, to be honest. There wasn't any problem, nothing. Everything was perfectly fine. It was really nice drive because রাস্তাটা অনেক ভালো ছিল, দুই সাইডে গাছপালা ছিল। So everything was going good. Suddenly আমি একটা basically I wasn't feeling good. অস্বস্তি বোধ করি। It was a very good feeling, to be honest, in the car. So কেমন ছটফট লাগছে গাড়ির ভিতরে। I was thinking যে হয়তো আমি সারাদিন কাজ করেছি, সেই জন্য লাস্ট নাইটে আমি ড্রাইভ করেছি around 11 hours, so এই জন্য হয়তো বা খারাপ লাগছিল। So I was still driving. About 2 minutes পরে, মানে ওরকম ফিল 2 মিনিট পরে আমি দেখলাম এখানে হরিণ, আসলে যখন মোটরওয়েতে ড্রাইভ করা হয় এখানে সাইন দেওয়া থাকে যে deer might come up, like they might cross the road in front of your car initially. So obviously we had to be careful. আমি দেখি একটা হরিণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। So আমি যে আস্তে করে গাড়িটা স্লো করে দেই from 70 miles to 30 miles speed straight down. তো স্লো করে দেওয়ার পরে হরিণটা দেখি কতক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর আমার গাড়ির সামনে দিয়ে রাস্তাটা ক্রস করলো। রাস্তাটা যখন ক্রস শেষ করলো, সে ঠিক আমার গাড়ির থেকে 5 থেকে 10 ফিট দূরে। তো আমি ভালো করে হরিণটাকে দেখি না, বিকজ ইট ওয়াজ ডার্ক। আমার হেডলাইট চালানো ছিল, বাট স্টিল মানে হরিণ লুকস এট দ্য হেড, টু বি অনেস্ট। হরিণের দিকে তাকে এরকম ভাবে কে আই ওয়াজ ডুইং মাই স্টাফ। তো দেখি হঠাৎ করে আমি ভালো করে খেয়াল করে দেখি যে হরিণের ঘাড়টা, মানে his neck was proper bent on the right hand side. ঘাড় ভেঙে গেলে যেরকম থাকে ওরকম আর কি। তো আমি এটা দেখে I was thinking what's going on. Actually মানে হরিণটা হার্ট হয়েছে অথবা কিছু, সেজন্য এরকম ভাবে হাঁটছে। যাই হোক, চলে যাওয়ার পর আমি আবার I set off for my destination anyways. But 10-15 minutes পর I just realized যে আমার কারের পেছনের সিটে কে যেন বসে আছে। I felt, you know, when you're driving alone, যদি কেউ গাড়ির মধ্যে থাকে, you actually know the people are breathing or whatever, and you know their existence, they exist. তো আমার এরকম একটা ফিল হলো। আমি লুকিং গ্লাসে দেখলাম কিছু নাই, যখন আমি পিছনে ঘুরেও দেখলাম কিছু নাই। I wasn't feeling really good. I was thinking still like, okay, probably hallucinate করতেছি because I was tired. আমি আবার আগাইতে শুরু করলাম, মানে I was still driving. Then suddenly আমার উইন্ডশিল্ডে একটা বার্ড ফ্লু, বেসিক্যালি পাখি হাগু করছে। So suddenly in the middle of nowhere, রাতের বেলা বার্ড ফ্লু, come on. So obviously I washed it off. এটা ওয়াশ করার সাথে সাথে, মানে যখন ওয়াইপার অন করে মানে ওয়াটার ছেড়ে ক্লিন করলাম, দেন আমি আবার মেয়ের দিকে তাকালাম। মেয়ের দিকে তাকিয়ে দেখলাম যে পেছন থেকে একটা গাড়ি আসতেছে। অবভিয়াসলি তার হেডলাইট মানে গাড়ির উপর পড়ছে আমার। আমি প্রপার দেখতে পেয়েছি যে আমার পেছনের সিটে একটা ব্ল্যাক ফিগার, it was proper sitting just literally behind my seat. I swear to God, এটা বলতে গিয়ে এখনো আমার গুজবাম হচ্ছে। এটা দেখার সাথে সাথে আমি ভয় পেয়ে যাই অনেক বেশি। ভয় পেয়ে তারপর
আমি গাড়িটা স্লো করে দিই। স্লো করার সাথে সাথে অবশ্যই পিছনে যে গাড়িটা ছিল সেটা আমাকে হর্ন দিচ্ছিল, why did I slow down? Then আমি আবার ভালো করে পিছন দিকে তাকিয়ে দেখি nothing was there, and I was just like okay fine, probably it's my imagination again. Then আমি গাড়িটা টানতে থাকি, ওই গাড়িটা আমার পিছনে আসতে থাকে আরেকটা। তো about another 5-10 minutes যাওয়ার পরে আমি আবার প্রেজেন্স ফিল করি যে আমার গাড়ির পিছনে আবার কেউ আছে। আমি মিরারে আবার তাকাইছি, আবার তাকিয়ে দেখি oh my god, it is the same person, like same black figure, and এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল আমি যাহা বলবো না হি বলবো, I don't even know. Its eyes were proper red, and he was, because আমি মিররের দিকে তাকাইছিলাম, he was proper looking at me through the mirror. Sorry, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আসলে। তখন এরকম ফিলিংটা হয়েছিল। Then I was really scared. তখন আমি গাড়িটা স্টপ করি এমন ভাবে যে পেছনে গাড়িটা আমাকে পাস করতে না পারে। রিজন বেইং I'm gonna tell him what's going on. আমি রাস্তার মাঝখানে, অবভিয়াসলি এটা ছোট রোড ছিল, মিডল অফ দ্য জঙ্গল, আমি স্টপ করে আমি গাড়ি থেকে বেরিয়ে গেছি। আমি যখন গাড়িটা স্টপ করে অবভিয়াসলি পেছনের গাড়িটা আমার পেছনে ব্রেক হেডলাইট দিয়ে আসতেছিল। আমি গাড়ি থেকে বেরিয়েছি, বেরোয়ার পরে আমি ভাবছি যে আমি পেছনের ড্রাইভারটাকে বলি, অবভিয়াসলি হি স্টপড বিহাইন্ড মি। আমি পেছনের দিকে তাকায় দেখি যে পেছনে যে গাড়িটা ছিল ওইখানে গাড়িটা নাই। I was just like okay, this is freaky, because এখানে অন্য কোথাও যাওয়ার রাস্তা নাই, বিকজ এখানে কান্ট্রি সাইডের রোড গুলো হচ্ছে রাস্তার সাইডে ব্যারিয়ার দেওয়া থাকে, ইউ ক্যান নট গো এনিওয়্যার আনলেস এখানে আপনার কোনো রাস্তা থাকে। আমি যখন ড্রাইভ করে আসছি আশেপাশে কোনো রাস্তা দেখি নাই যে এক্সিট থ্রু রোড অথবা কিছু। গাড়িটা হঠাৎ করে পিছন থেকে ভ্যানিশ হয়ে গেছে, অ্যান্ড ইট ওয়াজ ডার্ক, অনলি আমার গাড়ি হেডলাইট জ্বলতেছিল। I didn't know what to do. I didn't want to wait outside. I went back inside my car. আমি গাড়ির ভিতরে পিছন চারদিকে দেখলাম, there was nothing in there. So what I did was, আমি পাগলের মতো জোরে গাড়ি টেনে আসছি। আসার পরে I didn't even look anywhere. আমি এসে ডাইরেক্ট হোটেলে গেছি, হোটেলে যে চেক ইন করলাম। চেক ইন করে আমি বেসিক্যালি রুমে যে I had a really hot shower and I was thinking what's going on and everything. Then আমি বেসিক্যালি হোটেলে যে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়ছি, শুয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। And I told her everything, this is what happened and everything, and সে আমাকে বলল আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, so everything is going to be fine. তো আমি কথা মতো আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছিলাম, so everything is fine, nothing is going wrong, ভালো করে ঘুমাইছি। রাত 4টার দিকে আমার রুমে মানে ব্যাং নয়েজ শুনি, যে আমি যে রুমে হোটেলটায় ছিলাম হলিডে, তো ইউজুয়ালি মানে হোটেলের মানুষ ডিস্টার্ব করে না, রাতের বেলায় ডোরের মধ্যে অনেকবার নক করতেছে। আমি ডোরটা খুলে দেখি যে হোটেলের রিসেপশনে এরিয়াতে যে থাকে হোটেলে একটা বয় বেসিক্যালি যা হোটেলে কাজ করে ওখানে। তো ও এসে আমাকে বলতেছে, listen, I think in the car park it's your car, so it's making noise, can you just stop it, can you go there and stop it? Basically আমার কারের অ্যালার্ম অন হয়ে গেছিল for some reason। তো আমি বেসিক্যালি গাড়ির চাবিটা নিয়ে ওর সাথে নিয়ে বেরিয়ে বলছি, can you come with me? And he was just like okay. So we went there. আমি দেখি আমার গাড়ি নয়েজ করতেছে, we unlocked the car and just to make sure I opened the door just to check it what's going on. আমি ডোরটা ওপেন করার পরে যা দেখি আসলে listeners, it's unbelievable. আমি দেখি যে এই কারের ফ্রন্ট পার্ট was fine, পেছনের যে প্যাসেঞ্জার সিট ছিল ড্রাইভারের পেছনে, আমার পেছনে যেখানে আমি শ্যাডোটা দেখেছিলাম ওই ব্ল্যাক ফিগার, পেছন দিকে তাকাতে দেখি যে আমি বলিনি আমার গাড়িতে লেদার সিট ছিল, ব্ল্যাক লেদার, কে যেন মানে নেলস দিয়ে এটা প্রচন্ড রকম ভাবে স্ক্র্যাচ করছে, and he was proper ripped off. He was 3টা স্ক্র্যাচ ওখানে, from the back seat, top back seat to the bottom seat, literally he was proper ripped. যে ভেতর থেকে ফোম বেরিয়ে গেছে। And আমি আসলে বুঝতে পারি না ঘটনাটা কি। I opened the rear door ওপেন করার পর আমি ওই লোকটাকে মানে জিজ্ঞেস করতেছি যে do you know even what happened exactly, do you have a camera here? And he was just like yeah, everything is recorded in the camera so we can check it when we go in, but obviously he opened the door, he was locked up, he was just making noise. তো সে চেক করলো, এভরিথিং চেক করার পরে আমরা গাড়িটা মানে ফ্লোরের মধ্যে দেখি প্যাসেঞ্জার সিটের ফ্লোরে, you can't believe that what happened actually. আমি ফ্লোরে 2টা হর্ন পাই, দুইটা হরিণের শিং ওখানে ছিল, ফ্লোরে পড়া ছিল ওখানে গাড়ির ফ্লোরে। এন্ড আমি হাত দিয়ে উঠানোর পরে just check in like what's exactly going on. I was proper scared really. Then I spoke to Darren
And we took that inside, checked the CCTV, nothing was there. All we saw, the car moved and he started making, basically the alarm goes off. To be honest, everything was good. I went to bed, locked up the car, went to bed, and saying পরের দিন সকাল অফিসে যাই, অফিস থেকে আমি আর কোনো ব্রাঞ্চে না যেয়ে ওখানে জাস্ট লন্ডন চলে আসি। That's it. This is the experience. This is one of the hell of an experience to go, and this is hilarious, to be very honest with you guys. I'm not sure it sounds scary or not because I'm not a very good speaker, but the experience I had, it was really beyond explainable. That's it, guys. Thank you very much. Furti. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমি সবার প্রশংসার মধ্যেও আহমেদ রুনি নামে একজন ফেসবুকে আমাদের মেসেজ পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে দিন দিন গল্পের মান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি যিনি এর আগে গল্প বললেন তিনি ভূতফিল্মের সেকেন্ড এপিসোডে তার সবচেয়ে জনপ্রিয় ঘটনা, এবং এখন যারা গল্প বলছেন তাদেরও সেরকমই প্রথম দিকেরই। সো প্রথম দিকের মানুষগুলো এখন বললেও আপনাদের কাছে ভালো লাগছে না। প্রবলেমটা কোথায় একটু যদি বলতেন যে আসলে প্রবলেমটা কোন জায়গায় মনে হচ্ছে, যদি সবার কাছে ভালো লাগছে আপনার কাছে ভালো লাগছে না, একটু যদি কারণটা আমাকে বলতেন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের নতুন একজন অতিথি আছেন তার কাছে, এবং আপনার একটা ঘটনা শুনে আপনার ঘটনাটা কোথায় ঘটেছে যদি আমাকে বলতেন। তার আগে বলবেন আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি অলি আহমেদ আলী, এসেছি জান্নাতবাগ কামরাঙ্গীচর থেকে। রাসেল ভাই, এই ঘটনাটা ঘটে হচ্ছে আমার এক ওই ফ্রেন্ডের বিয়েতে। আমি আপনার দোহার নামক একটা জায়গা আছে যেটা, তো ওই এলাকায় ওনার ওই বিয়ের চলনে যাই। তো ওখানে মেঘুলা বাজার নামের একটা জায়গা, তো ওই বাজারে আমরা চাটা খেতে ঘুরতে যাই সবাই। তো যাওয়ার পরে একজন ভদ্রলোক ওই চার দোকানে বসা ছিল। তো আমরা এইভাবে আর কি ওই যেহেতু গ্রাম অঞ্চল, ভূত নিয়ে কথা বলতেছিলাম। তো উনি একটা ঘটনা শেয়ার করলো, এবং উনি একজন পুলিশ কর্মকর্তা, সঙ্গত কারণে আমি ওনার নাম বলতেছি না। তো উনি যেভাবে ঘটনাটা বলে যে এটা হচ্ছে আপনার 1995 বা 96 দিকে ঘটনা। তো এটা খুবই গ্রাম এলাকা ছিল তখন। তো একটা ওই গ্রামের আধিপত্য বিস্তারকে নিয়ে আপনার একটা সংঘর্ষ হয়, ওখানে ঝগড়াঝাটি হয়। তো এখানে একজন লোক মারা যায়। তো এখানে একজন মার্ডার কেসের আসামি ছিল। তো ওই লোকটাকে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে। তো একদিন হঠাৎ করে খবর পায় যে ওই মার্ডার কেসের আসামি যে উনি হচ্ছে আপনার এরকম এক জায়গায় এক বাড়িতে উনি লুকিয়ে আছে, হয়তো আশ্রয় নিয়েছে। তো এই খবর পাওয়ার পরে ওনাকে আপনার একজন ওসি ছিল এবং 4 জন ফোর্স, তো ওনারা আস্তে আস্তে রাতের বেলায় খুব মানে লুকিয়ে লুকিয়ে ওখানে যায়। তো যাওয়ার পরে আপনার পথের মধ্যে একজন যে আমাকে ঘটনাটা শেয়ার করে, উনি আপনার রাস্তার মধ্যে 2 বার আপনার পড়ে যায়, পা পিছলে আপনার পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে যে বাড়িটা হচ্ছে আপনার 2টা রুম, একটা সামনের দিকে একটা পেছনের দিকে, এবং ওই রুমে প্রত্যেকটা রুমে আপনার 2টা করে দরজা। আর বাড়িটা হচ্ছে আপনার 2 পাশের মধ্যে হচ্ছে, মাঝখানে হচ্ছে উঠোন, এবং বাম পাশে হচ্ছে আপনার বাঁশঝাড়, এবং হচ্ছে আপনার পারিবারিক গোরস্থান, 2-3টা কবরস্থান, কবর আর কি। তো এখানে আপনার যাওয়ার পরে দুইজন দুই দিকে আপনাকে ই করে থাকে, একজন ডান দিকে, 2জন বাম দিকে, আরেকজন উনি একা শুধু আপনার ওই কবরস্থানের ওইখান দিয়ে যায়। তো যাওয়ার পরে এরকম মানে ওই কবরের পাশ দিয়ে যখন যেতে থাকে উনি বাম পাশে, তো হঠাৎ উনি লক্ষ্য করে যে আপনার ওই 2টা কবরের মাঝখানে কেউ একজন উপর হয়ে গুটি সুটি মেরে আপনার বসে আছে। তো উনি ভাবে যে হয়তো যাকে আমরা খুঁজতে আসছি উনি হয়তো আমাদেরকে দেখে এখানে লুকায় আছে। তো ওই পুলিশ অফিসার কিছু আগে পরে আপনার চিন্তা না করে ওনাকে পিছন থেকে থাবা দিয়ে ধরার চেষ্টা করে, এবং গায়ে হাত দেওয়ার সাথে সাথে ওনার ওই শরীরের ভিতরে ওনার হাত ঢুকে যায়। হাত ঢুকে যাওয়ার পরে ওই জিনিসটা আপনার সাথে সাথে আপনার ওই ঝাড়া দিয়ে উপরে উঠে, এবং খুব বিকৃত ভাবে ওনার দিকে তাকায়, ওনাকে একটা ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পরে উনি খুব ভয় পায় এবং চোখগুলো লাল, এবং উনি যেভাবে বলে খুব বিকৃত একটা চেহারা, তার দিকে খুব বিভৎস ভাবে তাকিয়ে থাকে। এবং এই দেখার পরে উনি আপনার দৌড় দিয়ে, যেহেতু আপনার কবরের ওই পাশে, আপনার তাড়াতাড়ি উঠানের ভিতরে চলে যেতে পারবে এবং ওই দিক দিয়ে গেলে ঘুরতে হবে। তো এটা দেখে উনি কবর উপর দিয়ে আপনার লাফ দিয়ে চলে যাওয়ার সময় ওনার বাম পা কেউ একজন কবরের ভিতর থেকে আপনার হাত দিয়ে খুব থাবা দিয়ে সজোরে ধরে, এবং উনি ওখানে থেমে যায়। থেমে যাওয়ার পরে হিলতে পারে না, এবং উনি যেটা দেখে যে ওই কবরের মাটি থেকে হয়তো সাপ বা সাপের মতো এরকম কোনো কিছু আপনার ওনার 2 পাও দিয়ে আপনার পেঁচায় পেঁচায় পুরো শরীরের মধ্যে উঠে আসতেছে। তো এটা দেখার পরে উনি আপনার সাথে সাথে চিৎকার দেয় জোরে, তখন চিৎকার হলে এবং পড়ে যায়, এবং সাথে যারা পুলিশ ফোর্স ছিল ওনারা খবর পেয়ে তাড়াতাড়ি এখানে আসে যে কি ব্যাপারে সেই ঘটনা, আপনি এখানে পড়ে আছেন। তো ওই মুহূর্তে উনি আর কিছু বলতে পারেনি। তো উনি বাসা যাওয়ার পরে উনি যে হাত দিয়ে আপনার ওটাকে থাবা দিয়ে ধরছিল, তো ওনার ওই হাতে আপনার প্রবলেম হয়, ওই হাত নাকি ওনার কাজ করতেছিল না, আর বাম পাটাও আপনার অবশ হয়ে যায়।
ঠিক আছে। তো তার আপনার 3-4 দিন পরে ওনার একটা 2টা বাচ্চা ছিল, একটা মেয়ে আর একটা ছেলে ছিল আপনার 6 থেকে 7 বছর বয়স। তো উনি আবার ওই এলাকারই বাসিন্দা ছিল, ওইখানে গ্রামের বাড়ি ওনার, এবং কর্মরত অবস্থা ছিল ওই থানাতেই। তো 3-4 দিন যাওয়ার পরে হঠাৎ একদিন রাতে ওনারা শুয়ে আছে, তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল না। তো যাওয়ার পরে রাতে বেলা ঘুমায় আছে, তো হঠাৎ করে ফিল করলো যে দরজার মধ্যে কিছু একটা ধাক্কা ধাক্কি, এবং দরজাটা ছিল আপনার গ্রাম অঞ্চলে যেমন কাঠের খিল লাগানো, তবে নিচে আপনার 4 আঙ্গুলের মতো আপনার জায়গা, হয়তো একটা বিড়াল টেরাল যাওয়া আসা করতে পারবে। তো এর মধ্যে শব্দ হচ্ছে, দরজার মধ্যে খুব ধাক্কা ধাক্কি। তো উনি উঠে তাড়াতাড়ি, যেহেতু কারেন্ট নেই, তো উনি আপনার হারিকেন যেটাকে বলে হারিকেন জ্বালায়। এর মধ্যে দেখতে পারে যে উনার যে ছেলেটা অর্ধেক আপনার ভিতর দিকে, আপনার বাইরের দিকে মাথা অলরেডি চলে গেছে, এবং পা দুটো আপনার পেছন দিকে আপনার মানে খুব দাপাদাপি করছে। তো উনি দেখে এরকম চিৎকার দিয়ে ওঠে, কি ব্যাপার, আমার ছেলেকে কে টেনে নিয়ে যাচ্ছে। তো সাথে সাথে উনি টেনে আনার সময় আপনার টান দিতে থাকে, কিন্তু ওনার হাত থেকে ওনার বাচ্চাকে অনেক সজোরে টানাটানি করে, এবং উনি সাথে সাথে আপনার গেট খোলার পরে উনি যেটা লক্ষ্য করে যে উনি গেট খোলার সাথে সাথে দেখে ডান দিকে আপনার একটা কালো শ্যাডো অবয়বের মতো কিছু একটা খুব খুব দ্রুত গতিতে ওখান থেকে চলে যায়। এবং এটা ওই আশেপাশে যে বাড়ি ঘরের লোকজন ছিল, এবং সবাই মোটামুটি ওনার চিৎকারে চেঁচামেচি দিয়ে চলে আসে। তো আসার পরে দেখে যে বাচ্চাটা একেবারে নাক মুখে মানে রক্ত দিয়ে অবস্থা। তো এবং ওই বাচ্চাটা আপনার ওই রাতের সাথে সাথেই মারা যায়। তো আসলে এটা ছিল আর কি আমার ওই প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো আবারও দিনারের কাছে। ইন দ্য মিনটাইম আমরা কিছু দিনারের গল্প বলতে বলতে আমরা কিছু ঘটনা, আমরা কিছু SMS পড়ে আসি। ফয়সাল শ্যামলী থেকে আমাদের লিখেছেন যে এনজয়িং ভূত FM। আমাদেরকে সালমান SMS করেছেন। এছাড়া আমাদের SMS, আচ্ছা তিনি বলছেন, তিনিও গল্পের মান নিয়ে বলছেন। আচ্ছা, আপনি যদি বলতে চান তাহলে ডেফিনেটলি বলতে পারেন, কিন্তু প্রবলেমটা কি সেটা আমাকে একটু বলতে হবে প্লিজ। প্রবলেম না বললে তো বুঝতে পারবো না। আচ্ছা, তার মধ্যে একটা ঘোষণা আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের তো সামনে 31 তারিখে অবশ্যই আপনারা ভুলবেন না যে একটা হ্যালোইন রয়েছে, এবং হ্যালোইনের জন্য গ্রামীণ ফোন প্রেজেন্টস ভূত FM এবং অ্যাসোসিয়েট পার্টনার হচ্ছে এটার ন্যান্ডুজ। সুতরাং এই ন্যান্ডুজের যে গুলশান 1-এ সেখানে আমরা একটা লাইভ শো করতে চাই, এবং আমরা সেটা 30 তারিখ রাত্রে শুরু করব এবং 31 তারিখে গিয়ে শেষ হবে, এবং 31 তারিখ সন্ধ্যাতেও আমরা আরেকটা আয়োজন করব সেখানে। সো আপনারা সবাই আশা করছি সেখানে উপস্থিত থাকবেন, আসবেন আপনারা, এবং আপনাদের সবার উপস্থিতি চাই। যাই হোক, আমরা সরাসরি ঘটনায় যাব। আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করেছেন। মোস্তাক বেলি রোড থেকে আমাদের SMS করেছেন জয় এবং কৌশিক দা জাস্ট অসম। এছাড়া আমাদেরকে মারিয়া লিখেছেন অসম। মৃদুল আমাদের কুষ্টিয়া থেকে SMS করেছেন। আনিকা ঢাকা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি যে অস্তিত্বহীন জীবন, বাবা চমৎকার নাম। খায়রুল আমাদের ঘাটাইল থেকে SMS করেছেন আমাদেরকে তমা। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তমা আমাকে একটা অদ্ভুত কোশ্চেন করছেন যে রাসেল ভাই তুমি কি অন্য কোনো রেডিওতে কোনো প্রোগ্রাম করো কিনা। না ভাই, আমার মানে কি বলবো যে অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর কি, শুরু থেকে এখন পর্যন্ত এখানেই। এমডি হাসান আমাদের SMS করেছেন অর্চি। এছাড়া SMS করেছেন আমাদেরকে সাফওয়ান। এছাড়া আমাদেরকে সুব্রত SMS করেছেন আমাদেরকে। এছাড়াও শুভ। খায়রুল আমাদের SMS করেছেন সাইফ। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাজ ধানমন্ডি থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে পারেন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিতে পারেন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানার সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমি দেখতে পাচ্ছি লিটন আমাদের লিখেছেন যে আজকের এপিসোডটা তার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড মনে হয়েছে। আমাদেরকে মারিয়া লিখেছেন অসম। এছাড়াও অনেকেই, আমি আসলে বেশিরভাগ SMS এর জন্য পড়তে পারছি না, দারুণ হচ্ছে লিখেছেন নাজ ধানমন্ডি থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি খুব ভয় করছে খায়রুলের। আমাদেরকে আরো অনেকেই লিখেছেন, কিন্তু সময় খুব কম, আমাদের ঘটনা এখনো থেকে গেছে, সো আমরা সব SMS পড়তে পারছি না। আমরা চলে যাব দিনারের কাছে। দিনার আপনার নেক্সট যে ঘটনাটা যেটা প্রথমে শুনতে চাইছিলাম সেটা আমরা শুনে ফেলি, যদি এখন সময় খুব কম। প্রথমে হয়তো অনেক ভালো করে শুনতে হবে। আমি বলছি, তাও গুছিয়ে বলা যায়। তো এই ঘটনাটিও আমি আমার ফ্রেন্ডের আন্টি রেহান আন্টির মুখ থেকে শুনি। তো উনি যেভাবে শেয়ার করেন আমি ঠিক সেভাবে বলছি। তো এই ঘটনাটিও শেরপুর জেলার নালিতাবাড়ি গ্রামের ঘটনা, ওই জায়গার। তো রেহানা আন্টির এক ভাবির সাথে ঘটে যায় একটা ঘটনা। তো এটা আপনার 75 বা 78 এই দিকের একটা ঘটনা। তো আপনার ঘটনা হচ্ছে এরকম যে একদিন ওই রেহানা আন্টি যিনি, ওনার ভাবির মেয়ের খুব জ্বর। তো তখন ঠিক সকালবেলা, তো উনার মেয়ে জ্বর থাকার কারণে তো উনি চিন্তা করলেন যে উনি তাকে বাজারে নিয়ে কোনো একজন কবিরাজ, তখন ডাক্তার এরকম এত ফ্যাসিলিটি ছিল না তাদের ওইখানটায়,
তো উনি চিন্তা করলেন যে ওনাদের গ্রামে বাজারের ওইদিকে একজন কবিরাজ বসেন, তো উনি বিভিন্ন ওষুধ টষুধ দেন। তো উনি চিন্তা করলেন যে ওই কবিরাজের কাছে তার মেয়েকে নিয়ে যাবে। তো উনি বাসা থেকে বেরোন, তখন ঠিক দুপুরের মতো সময়। তো উনি চিন্তা করলেন যেহেতু উনি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে মোটামুটি ওনার বেশ খানিক সময় লেগে যাবে হাটে পৌঁছতে। তো উনি করলেন কি, উনি ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। তো ক্ষেতে যখন উনি হাঁটতেছেন, তো বেশ কিছু দূর যাওয়ার পর ওনাদের ক্ষেতের মধ্যে একটা ঘর ছিল। তো সেই ঘরটা বেসিক্যালি কার, সেটা অনেক ঝামেলা ছিল। কারণ হচ্ছে যে অনেক পক্ষ এসেই সেই জায়গাটা তাদের নিজেদের বলে দাবি করতো। তো সেখানে একটা ঘর বানানো ছিল, তো ওইখানে বেসিক্যালি কেউ থাকতো না, ক্ষেতের মধ্যে একটা ঘর ছিল। তো উনি যখন সেই বাসাটার সামনে দিয়ে যাচ্ছে তখন ঠিক মানে ভর দুপুর এরকম একটা সময়। তো উনি ওনার মেয়েকে নিয়ে যাওয়ার সময় উনি শুনতে পেলেন যে সেই রুমের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসতেছে। তো উনি বাচ্চার কান্নার শব্দ শুনে সেই বাসার সামনে গিয়ে থামলেন। তো থামার পর উনি লক্ষ্য করলেন যে বাচ্চার কান্নার শব্দটা সেই বাসার ভিতর থেকে আসতেছে। তো ওনার মাথায় তখন আর ছিল না যে সেই বাসার ভিতরে যে কেউ থাকে না, এটা অ্যাবান্ডেন বলতে গেলে। তো উনি বাচ্চার কান্নার শব্দ শুনে উনি রুমের ভিতরে যান। উনি ভিতরে গিয়ে দেখেন যে একটা বাচ্চা আপনার একটা চৌকির মতো রাখা, সেখানে একটা বাচ্চা কান্না করতেছে। তো উনি মহিলা মানুষ, উনি বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নেন। তখনও কিন্তু উনি জানতেন না যে বাসায় কেউ থাকে না, মাথায় ছিল না ব্যাপারটা। তো উনি বাচ্চাটা কোলে নিয়ে, আমরা যেমন অনেক সময় মহিলাদের দেখি যে বাচ্চা কান্না করলে কোলে নিয়ে একটু পিঠে হাত বুলিয়ে দেয় কান্না থামানোর জন্য, তো উনি সেটাই করতে লাগলেন। তো ঠিক তার 4-5 সেকেন্ড পর আসলে উনি ফিল করলেন যে উনি যে বাচ্চাটাকে কোলে নিয়েছেন তার কান্নাটা মানে সঙ্গে সঙ্গে থেমে গেছে। আর স্বাভাবিক বাচ্চা না, সেটা অনেক মানে শক্ত, উনি মানে সলিড টাইপের কিছু একটা উনি কোলে নিয়ে রেখেছেন। তো উনি ফিল করলেন যে মানে মূর্তির মতো টাইপের কিছু হবে। তো উনি এটা ফিল করার সঙ্গে সঙ্গে তাকে কোলের থেকে সামনে নিয়ে আসলেন। তো সামনে আনার পর আসলে যেটা দেখলেন সেটা দেখে উনি বেশ ভয় পেয়ে যান। সেটা হচ্ছে যে উনি দিব্যি একটা পুতুলের মতো দেখতে, যার বর্ণটা ছিল গোল্ডেন কালার। ওনার ভাষা মতো সেটা ছিল স্বর্ণের। তো উনি দেখলেন যে উনি একটা স্বর্ণের পুতুল কোলে নিয়ে রাখছেন। তো এটা দেখার পর উনি কিছু জিনিস আঁচ করতে পারেন। তো উনি সঙ্গে সঙ্গে যেটা করেন যে তার আঁচল দিয়ে ঢেকে সেই মানে পুতুলটাকে, স্বর্ণের পুতুলটাকে উনি নিয়ে উনি আমার বাসার দিকে রওনা হন। তার মেয়েকে নিয়ে উনি আর হাঁটে না, কি উনি সোজাসুজি বাসায় রওনা হন। তো বাসায় আনার পর উনি কাউকে না বলে সেটাকে, তাদের বাসায় একটা সিন্দুক ছিল, অনেক বড় একটা সিন্দুক ছিল, সেটার ভিতরে রেখে দেন। তো উনি রেখে দেওয়ার পর কাউকে কোনো কিছু শেয়ার করে নেই। তো রাতের বেলা উনি ঘুমালেন। তো ঘুমিয়ে উনি স্বপ্নে দেখতেছেন যে কেউ একজন তাকে বলতেছে যে তুই যেটা পেয়েছিস সেটার জন্য তোকে 60টা গরু জবাই করে গ্রামবাসীদের খাওয়াতে হবে। তো এটা উনি স্বপ্নে দেখলেন। তো স্বপ্ন দেখার পর উনি কয়েকদিন এই জিনিসটা স্বপ্নে দেখলেন। তো উনি চিন্তা করতেছেন যদি উনি এখন এই 60টা গরু জবাই দিয়ে পুরো গ্রামবাসীকে খাওয়াতে যায় তাহলে সবাই হয়তো বুঝে যাবে যে সে কোনো গুপ্ত ধন এই টাইপের কিছু একটা পেয়েছে। তো উনি চাচ্ছিল না যে গ্রামবাসীরা এটা জানুক যে সে কিছু একটা পেয়েছে। তো তাই উনি করলেন কি, যে উনি প্রতি শুক্রবার 4-5 করে লোক খাওয়াতে লাগলেন। কিন্তু উনি স্বপ্নের যে আজ্ঞা বা যেটা উনি শুনেছেন সেটা কিন্তু উনি ফুলফিল করলেন না। তো এরপরে যেটা হয়, তার সাথে যে প্রবলেম গুলো শুরু হয় সেটা আসলে খুবই উইয়ার্ড ছিল। তার ঠিক প্রায় মাসখানেক পর তার যে মেয়েটা প্রথম দিকে অসুস্থ হয়, যাকে নিয়ে উনি কবিরাজের কাছে যাচ্ছিলেন, সেই মেয়েটা আবার প্রচন্ড জ্বর উঠে রাতের বেলা। তো রাতের বেলা তার মাথায় বেশ পানি টানি ঢালা হয়। তো রাতের বেলা যেটা কবিরাজের কাছে যাওয়া সম্ভব না, তারা সকাল পর্যন্ত ওয়েট করলো। তো সকালবেলা তারা ঘুম থেকে ওঠার পর যেটা দেখলো যে তার মেয়ের মাথার চুল, সমস্ত চুল মানে জট হয়ে গেছে। একটা চুলে মানে বেশ বেসিক্যালি চুলের জট হতে গেলে অনেকটা সময় লাগে এবং শুকনো থাকা অবস্থায় সেটা হয়। তো তারা দেখে বেশ ভয় পেয়ে যায়। এবং যে মেয়ের রাতে এত বেশি জ্বর ছিল, সে দিনের বেলা একা একা, ছোট্ট একটা মেয়ে গাছের উপর উঠে যাচ্ছে একা একাই, এবং সে বাসার মধ্যে লাফালাফি করতেছে, খুব উইয়ার্ড বিহেভ দিচ্ছে সে, এবং এতই ভয়ঙ্কর বিহেভ দিচ্ছিল যে বাসার সবাই ভয় পেয়ে গেছিল তার বিহেভিয়ার দেখে। তো তারা যেটা করলো যে তাকে ঘরে এনে মানে বন্দি করে রাখলো। তো ডে বাই ডে তার সিচুয়েশন, তার বিহেভিয়ার গুলো খুবই প্যারানর্মাল ছিল। তো তারা তাকে যেটা করলো যে শিকল দিয়ে বেঁধে রাখলো একটা রুমের মধ্যে। তো শিকল দিয়ে বেঁধে রাখার পর হুজুর টুজুর ডাকায় কোনো কাজ হয় না প্রথম দিকে। তো ডে বাই ডে দিন যত যাচ্ছে, তার ওই রেহানা আন্টি যে ভাবি ছিল তার হচ্ছে 2 মেয়ে এবং 3 ছেলে। তো প্রথম দিকে তার যে মেয়েটা প্রজেস্ট হয় তাকে একটা রুমে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তারপরে আসল ভাই যেটা হয় যে তার যে আরেকটা মেয়ে ছিল, সেও ঠিক একই সিমটম তার মতো, তারও চুলের একই অবস্থা, জট হয়ে গেছে, এবং সেও উইয়ার্ড বিহেভ দিচ্ছে। এভাবে ঠিক তার বাকি যে 3 ছেলে ছিল, বলতে গেলে তারা 5 ভাই বোন, তারা সবাই প্রজেস্ট হয়ে যায়। এবং পরে যেটা হয় যে 5 জনকে, 2 ভাই 3 বোন, 5 জনকে একই রুমের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতো তারা। তো এর মাঝখানে প্রায় মাসখানেক সময় পার হয়ে গেছে। তো সবার শেষে যেটা হয়, যে মহিলা রেহানা আন্টির যে ভাবি ছিলেন, যিনি পুতুলটা পায়, উনি নিজেও সবার শেষে উনি নিজেও প্রজেস্ট হয়। তো তারা যেটা করে যে তাদের সবাইকে 6 জনকে একই রুমের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে, এবং তাদেরকে দেখার জন্য গ্রামের বিভিন্ন মানুষজন আসে তাদেরকে দেখার জন্য। তারা সবাই রুমের মধ্যে বিভিন্ন ধরনের মানে উইয়ার্ড কাজ করতো।
তো যখন তাদেরকে এভাবে রাখা হয় তো অনেক খোঁজাখুঁজি করার পর তারা একটা ওঝার খবর পায়। তো তারা সেই ওঝাকে বাসায় নিয়ে আসে। তো বাসায় আনার পর সেই ওঝা বাসায় ঢুকতেই বলে দেয় যে কিছু একটা আছে এই বাসার ভিতরে। তো সেই ওঝা রাসেল ভাই, তো ওই মহিলা যিনি হাজবেন্ড ছিল উনি নামাজি ছিলেন, কিন্তু ওনার কিন্তু কোনো প্রবলেম হয় নাই, উনি কোনো প্রজেস কিছুই হন নাই। তো উনি বাসায় ঢুকেই বলে দেয় যে এই বাসায় কোনো কিছু একটা আছে। তো উনি সরাসরি ঘরের ভিতরে ঢুকে, তার কিন্তু জানার কথা না যে বাসায় কি হয়েছে, উনি সোজাসুজি বাসায় ঢুকেই সেই সিন্দুক খুলতে বলেন। সিন্দুক খুলে দেখেন যে সেই সিন্দুকের ভিতরে কিছুই নাই। তারপর উনি ওনার মতো করে ওনার যে ইগুলো ছিল, অ্যাক্টিভিটিস গুলো ছিল, উনি সেগুলো করেন, তাদেরকে আস্তে আস্তে সুস্থ করে তোলেন। কিন্তু প্রবলেম হয় যেটা, সবাই আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, সবাইকে অনেকগুলো তাবিজ দিয়ে দেয়। যে মহিলাটা ছিলেন, রেহানা আন্টি যিনি ভাবি ছিলেন, উনি সুস্থ হইতে অনেক সময় নিয়ে নেন এবং এখনো উনি অসুস্থ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ঘটনার পর থেকে তাদের বাসায় এখন পর্যন্ত যে গেস্টই যায়, আজ থেকে প্রায় 30 বা 35 বছর মতো হবে, যে গেস্টই যায় দিনের বেলা থেকে ঠিক মাগরিব হলে তাদেরকে চলে আসতে হয় সেই বাসা থেকে। তার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা চলে গেছে সেই বাসা থেকে, এবং বাসার যত মেম্বার আছে সবার গায়ে অনেকগুলো তাবিজ, প্রত্যেকে তাবিজ ক্যারি করতেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাকে ঘটনা শেয়ার করে রেহানা আন্টি, উনি এই রোজার ঈদেও ওই বাসায় যায় বেড়াতে। তো ওই মহিলা যিনি, ওনার ভাবি যিনি, উনি কিছুটা পাগলামি করে এখনো, বাট ওনার একটাই কথা হচ্ছে যে আসছো, খেয়ে চলে যাও। উনি কাউকে রাতের বেলা তার বাসায় স্টে করতে দেয় না এবং কেউ করতেও পারে না তাদের বাসায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ঘটনার জন্য দিনার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে বেশ কিছু ফেসবুকে অনেকেই আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন। মৃন্ময়ী পূজা আমাদের পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি। সুইট ইসলাম আমাদের লিখেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা কি ভাই এই টাইপের রেকর্ড প্লে করা কথা বলছেন। রেকর্ড তিনি বলছেন যে রেকর্ডটা যে ঘটনা, সেই ঘটনাতে প্রচুর ইংরেজি শব্দ। আসলে ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা এসছে কিন্তু ইউকে থেকে, রাইট? এবং যেটাতে কমফোর্টেবল তিনি তো সেভাবেই বলবেন। এটা তো এটা একটু বুঝতে হবে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নওশিন আমাদের লিখেছেন এটা কি রিয়েল পেজ নাকি। হ্যাঁ, ডেফিনেটলি এটা রিয়েল পেজ। বুঝতেই পারছেন যে আমি পড়ছি এই মুহূর্তে, সো এটা রিয়েল পেজ না হয় কোনো উপায় নেই। আচ্ছা, ফার্স্ট টাইম আমাদের শুনছেন আসাদুজ্জামান ফয়সাল, ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। এছাড়াও দেখতে পাচ্ছি ইমরান এখানে লিখেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আতিক রহমান তাইফ। এছাড়াও আমাদের এখানে লিখেছেন প্রজাপতি মন, সাব্বির আহমেদ, আতিক। আচ্ছা, এছাড়াও লিঙ্কন আদিব, রাজু আহমেদ, এছাড়াও জানাতুল নাইম, ইমদাদুল সঞ্জয়, এমডি মানিক খুলনা থেকে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি নাইমুর রহমান নাইম, পার্থিব খন্দকার, পিকে জীবন যুদ্ধে জহিরুল সহ আরো অনেকে, এমডি ফায়দুল সহ আরো অনেকে আমি দেখতে পেলাম যে এই যে যারা এখানে আমাদের এই মুহূর্তে আমাদের ফেসবুকে মেসেজ পাঠাচ্ছেন, তারা অনেকেই বলছেন যে ঘটনা পাঠাতে চান। ডেফিনেটলি আপনারা ঘটনা পাঠাবেন এবং ঘটনা কিন্তু আপনাদেরকেও পাঠাতে হবে সেই একই জায়গায়, bhutfm@radiofurti.fm। সবার জন্য একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাবো। আর যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমরা আজকের যে অতিথি তাদের ছবি দিয়েছি অলরেডি আমাদের পেজে, এবং আমাদের সেই জুজু যিনি গল্পটা বলেছিলেন, সেই কৌশিক দাসকে এসেছিলেন, তিনিও ঘটনা বলেছেন, তার একটা ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে। সো অবশ্যই ভিজিট করুন আমাদের পেজটা এবং দেখুন এবং আমাদেরকে জানান আপনার ফিডব্যাক। আমরা চলে যাব আবারও একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো শেষবারের মতো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with the গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা ছোট্ট ঘটনা শুনবো আবারও দিনের কাছে। দিনের শ্মশান ঘাট নিয়ে একটা ঘটনা ছিল আপনাদের এলাকার। জি রাসেল ভাই, ছোট্ট সেই ঘটনাটা আমরা একটু শুনে আসি। জি রাসেল ভাই, এই ঘটনাটা আমি শুনেছি জাহিদ নামের এক ছোট ভাইয়ের রিলেটিভের মুখ থেকে। তার নাম হচ্ছে হীরা ভাই। তো হীরা ভাই হচ্ছে আমাদের বাসা থেকে শ্মশান ঘাটের দূরত্ব হচ্ছে 5 মিনিটের, আরো কম হবে। তো উনি আমাদের বাসার ওইদিকে একটা কারখানায় কাজ করেন। তো উনি কারখানায় প্রায় কারেন্ট চলে গেলে উনি করতেন কি আমাদের ওই শ্মশান ঘাটের ওইখানটা চলে যেতেন। তো ওইখানটায় প্রচুর বাতাস টাতাস থাকতো। শ্মশান ঘাটের একটু বর্ণনাটা যদি আমি দেই, তো ওইখানে একটা মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, এবং পাশে হচ্ছে শ্মশান যেখানে লাশ দাহ করা হয়, এবং তার পাশে হচ্ছে আরেকটা কবরস্থান, হিন্দুদের একটা কবরস্থান। তো
উনি সেখানে প্রায় ওখানে গিয়ে বসে থাকতেন। তো উনি নিজেও খেয়াল করতেন না যে উনি কিভাবে চলে যান সেখানে, তার জানি কেমন মানে মন টানতো সেখানটায়, তো উনি চলে যেতেন। তো সেখানটায় লাশ দাহ করার জন্য যে আপনার কাঠগুলো থাকতো সেগুলো একটা রুমের মধ্যে রাখা হতো, যে রুমটা এখন আর নেই, এটা 7-8 বছর আগে একটি ঘটনা। তো সেই রুমটা সবসময় তালা দেওয়া থাকতো, কোনো লাশ আসলে সেই রুমটা খুলে সেখান থেকে আপনার ওই কাঠের যে লাকড়িগুলো ছিল সেগুলো বের করা হতো লাশ পুরানোর জন্য। তো উনি একদিন সেই মন্দিরের সামনে বসে আছেন ঠিক ভর দুপুরবেলা। তো উনি দেখতেছেন কি যে ওই যে রুমটা, ওইখান থেকে একটা লোক তাকে ডাকতেছে, ডেকে বলতেছে যে ভাই একটু এখানে আসেন, একটা মহিলার লাশ আছে, সেটা গোসল করাতে হবে। তো উনি প্রথমে খেয়াল করেন নাই, তো উনি আবারও সেই লোকটাকে ডাকতেছে যে ভাই একটু এখানে আসেন, একটা মহিলার লাশ গোসল করাতে হবে। তখন উনি বলতেছে যে হীরাবাই যিনি, উনি বলতেছে যে মহিলার লাশ গোসল করাতে হবে, আপনি কেন? মহিলা লাশ তো মহিলা গোসল করাবে। তখন সে বলতেছে যে দেখেন মহিলা তো নেই, কিন্তু লাশটা এখন গোসল করাতে হবে, আপনি একটু এসে আমাকে একটু সাহায্য করেন। তো উনি না খুব কনফিউজড হয়ে যান যে উনি কখনো লাশ গোসল করাতে দেখেন নাই ওইখানটায়। আর ওই লোকটাকে যেখান থেকে ডাকতেছে ওনার তখনও খেয়াল নাই যে ওই রুমটা সবসময় বন্ধই থাকে। তো উনি যখন যাবেন, উনি একটি ইসের উপর বসেছিল, টুলের উপর বসেছিল, সেই টুল থেকে নেমে যখন যাবেন তখন উনি দেখলেন যে একজন ওঝা টাইপের একটা লোক, যার চুল টুল জট মানে মানে দেখতে অন্যরকম, কালো একটা জামা পরা, সে লোক এসে সেই কালী মন্দিরের সামনে পুজো করতেছে। তো উনি দেখলেন যে ওই লোকটা পুজো করার পর তার কাছে এসে তাকে বলতেছে যে তুমি এখানে কি করো, মানে তোমার তো এখানে থাকার কথা না। হ্যাঁ, এরকম একটা কথা বলার পর উনি জাস্ট বলে যে আচ্ছা ঠিক আছে। তো এটা বলার পর রাসেল ভাই যে লোকটা তাকে ডাক দেয়, উনি যে সেই দিকে একটা স্টেপ দেওয়ার পর উনি দেখলেন যে যেখান থেকে তাকে ডাকতেছিল সেই রুমটা তালা দেওয়া, আর সেই রুমটা সবসময় তালা দেওয়াই থাকে। তো উনি পরক্ষণে পিছনে তাকিয়ে দেখেন যে লোক এসে তাকে মেসেজ দিল একটু আগে, সেই লোকও সেখানে নেই। তো উনি মানে অনেক ভয় পেয়ে যায় সেখানে, যে উনি যে দুজন পার্সনকে দেখছেন দুজনের মধ্যে একজনও সেখানে নেই। তারপর থেকে রাসেল ভাই উনি কিন্তু সেখানে যাওয়া ছেড়ে দেন। ঘটনা। অনেক ধন্যবাদ দিনার। আমরা মোটামুটি শেষ করতে চলে এসেছি, আমাদের আজকে শেষ করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে অনেকেই আমাদের এখানে কমেন্ট করেছেন, তাদের মধ্যে জাকি হোসেন গাজী, আমাদের দেখতে পাচ্ছি সোহেল রানা, এছাড়াও এমসি পল্লব, সাদিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি ইরফান রুমান, সাথী ডিএনজে, এছাড়াও তুষার, এছাড়াও দেখতে পাচ্ছি ইমতিয়াজ ইসলাম, এছাড়াও আমি দেখতে পাচ্ছি এমডি আরিফ খান, এমডি রাকিব হাসান, তারপরে দেখতে পাচ্ছি রাজদীপ মুখার্জি, মোহাম্মদ মিথুন, এছাড়াও দেখতে পাচ্ছি সৌরভ ওয়ালিদ সহ আরো অনেকে আমাদের এখানে আছেন এবং এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আবারও কথা হবে আগামী শুক্রবার, তবে আগামী শুক্রবার এখানে হবে না, যেহেতু গ্রামীণ ফোন প্রেজেন্টস ভূত এফএম এবং আমাদের নান্দুজের সহযোগিতায় আমরা আগামী সপ্তাহে হ্যালোইন পালন করব। আমাদের যদিও 30 তারিখে, তারপরে 31 তারিখে যেহেতু হ্যালোইন, অর্থাৎ 12টার পরে হ্যালোইন হয়ে যাবে। সো আমরা নান্দুজা করতে চাই গুলশান একে, এবং আমরা তার পরের দিনও আপনাদের সাথে মিট করতে চাই সেখানে গিয়ে। সো আমাদের সঙ্গে অবশ্যই আপনারা জয়েন করবেন আশা করছি এবং থাকবেন আমাদের সাথে। তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওইখানে তো আমরা একদম অন দ্য স্পট আমরা চেষ্টা করব আপনাদের ঘটনা শুনে আপনাদেরকে সঙ্গে নিতে, এবং যারা আমাদেরকে ওই দিন থাকতে চান আমাদের সঙ্গে তারা আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেস হচ্ছে bhutfm@redifutli.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন, হ্যালোইন স্পেশাল ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলবো যে আপনারা ঘটনা পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন, আপনারা ঘটনা ইমেইলের মানে আপনারা ঘটনা অডিও ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সবাইকে শারদীয় উৎসবের অনেক 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 শুভেচ্ছা, এবং সেই সাথে আগামী হ্যালোইনের অগ্রিম আমন্ত্রণ থাকলো আপনাদের সবার জন্য। আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, টাটা। Booth FM. The night comes alive with Grameenphone.